আচ্ছা, ধরেন আমরা গত 3টা ক্লাসে পড়ালেখার চেষ্টা করেছি হচ্ছে তোমার এই কনভার্সন কি জিনিস, কনভার্সন রেট অপটিমাইজেশন কি জিনিস, কনভার্সন রেট অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা কি কি টুলস ব্যবহার করি, ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি ইনফরমেশন নিব, অ্যাজ এ টিম ওয়ার্ক হিসেবে টিম হিসেবে আমরা কিভাবে কাজ করব, তারপরে ওই টুলস গুলো যে টুলস গুলো আমাদের লাগবে সেগুলো ঠিকঠাক সেট আপ করা আছে কিনা। এছাড়া অনেক টুলস আছে যেগুলো হচ্ছে পেইড, আপনারা একটু এক্সপ্লোর করলে পাবেন। সবার কাজ একই, হয়তো ইন্টারফেসে একটু এদিক সেদিক চেঞ্জ। আর সরি, ক্লাস শুরু করলাম, আমার কারেন্ট চলে গেল। আচ্ছা, কতটুকু শুনছেন? আচ্ছা, যাই হোক, তো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম আর কি, আমি মনে হয় শেষ করেছিলাম এখান থেকে যে কি কি টুলস লাগে এবং ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিব, এবং ওই টুলস গুলো কিভাবে ইনস্টল করা বা ইন্টিগ্রেশন করা আছে কি নাই সেটা আমরা কিভাবে চেক করব, সেটা হচ্ছে আমাদের মূল বক্তব্য ফর ডাটা কালেকশন। আচ্ছা, আজকে থেকে আসলে আমাদের শুরু হবে যে আমরা একটা ই কমার্সের জন্য কিভাবে কনভার্সন রেট অপটিমাইজেশন করব। আচ্ছা, সাধারণত এটা আমরা যেটা দেখতেছি এটা একটা ই কমার্স শপ, তাতে কোনো সন্দেহ নাই। এরা অনলাইনে প্রোডাক্ট টডাক্ট সেল করে, এই আর কি। যাই হোক, তো সাধারণত একটা ইউজার সে যে কোনো জায়গা থেকে আসুক না কেন, সে পেইড অ্যাডস এর মাধ্যমে আসুক, ডিরেক্ট আসুক, থ্রু এসইও বা অর্গানিক্যালি আসুক, ইমেল মার্কেটিং এর থ্রু দিয়ে আসুক, যেভাবেই আসুক না কেন, একটা ইউজার আসলে এই ওয়েবসাইটে এসে কি করে, এটা আমাদের একটা মানে এই এই জার্নিটা আমাদের একটু জানা দরকার আর কি। কারণ এই জার্নিটা জানলেই আমরা হচ্ছে যে ফানেল অপটিমাইজেশন বলো বা ওয়েবসাইট এন্ডে যে ইয়াগুলো আছে সেগুলো জানতে হবে, তাই না? তো সাধারণত আমি ধরে নিলাম কেউ যদি অর্গানিক্যালিও আসে থ্রু এসইও, ধরো, বা ডিরেক্ট যদি আসে, সে আসলে কি করে, এই হোম পেজটাতে আসবে। হোম পেজে আসার পরেই তার চোখের সামনে কিন্তু কি, ধরেন এরকম একটা, এই যে সিরাভিজ নাম্বার 1 এরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? অথবা সে এই মেনুগুলো দেখতে পারে যে কি কি প্রোডাক্ট আছে, তাই না? এই মেনুগুলো দেখতে পারে, সে মেনুগুলো ইয়া করে এইভাবে ওয়া দেখতে পারে পারে অথবা সে কি করতে পারে ভাই, স্ক্রল করতে পারে। দেখেন, ফার্স্ট ইমপ্রেশন কিন্তু এটা, একটা ইউজার যখন, যদি সে অর্গানিক্যালি আসে, যদি হোম পেজে আসে, ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট পেজে যেতে পারে, যেখানে যাক, আমরা কি কি করে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, তারপরে ধরেন সে স্ক্রল করলো, স্ক্রল করার পরে আসলে যে মেনুগুলো দেখতেছে সেগুলোই আবার এখানে দেখতেছে। দেখেন, এখানে যেগুলো দেখতেছে ঠিক এই জিনিসগুলো আবার এখানে একটু বড় বড় করে দেওয়া আর কি, দেখলো। এগুলো আমরা হয়তো পরে অ্যানালাইসিস করব যে আদৌ যে এখানে মেনুগুলো আছে, এই মেনুগুলো দেয়া ঠিক হয়েছে কি না হয়েছে, এখান থেকে বাউন্স করতেছে কিনা, বা এখান থেকে হচ্ছে যে তোমার আদৌ ক্লিক ফ্লিক হচ্ছে কিনা হচ্ছে, সেগুলো আমরা পরবর্তীতে চেক করবো, বাট আমরা দেখতেছি, এইগুলো দেখতেছে আর কি এই ওয়েবসাইটে। এরপরে নিউ অ্যারাইভাল প্রোডাক্ট, বেস্ট সেলার, সেলস, এই ধরনের প্রোডাক্ট গুলো দেখতেছে, তাই না? তারপরে সে ফ্ল্যাশ সেলের এই প্রোডাক্ট গুলো দেখতেছে, খুব ভালো কথা, দেখতেছে। এবং কবে শেষ হয়ে যাবে সেখানে একটা ইয়াও দেখা যাচ্ছে, এরকম আর কি। এরপরে তার, যেহেতু সে স্কিন কেয়ার নিয়ে কাজকর্ম করে, সে বেশ কিছু এখানে যে বিউটি অ্যাডভাইস দিয়ে থাকে বা ব্লগ লিখেছে, সেগুলো একটু দেখতেছে আর কি, তাই না? তারপরে আমরা ফুটার সেকশন দেখতেছি আর কি। আচ্ছা, সাধারণত এই ভদ্রলোক আসলে কি করবে, তা হয়তো সে এখানে ক্লিক করতে পারে, এখানে ক্লিক করতে পারে, সে মেনুতে গিয়েও স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্টে ধরো ক্লিক করতে পারে। ধরো আর কি, ধরলাম আমি ক্লিক করি, তাই না? ক্লিক করার পরে সে কি করে, ধরো এখান থেকে তার যেটা প্রয়োজন, অথবা সে আরেকটা কাজও করতে পারে, এখানে কিন্তু কোনো একটা প্রোডাক্ট লিখেও সে সার্চ দিতে পারে, তাই না? ধরো সানস্ক্রিন লিখলো আর
ধরেন সেখানে একটা প্রোডাক্ট লিখেও সার্চ দিতে পারে সে, তারপরে এখানে একবারে ডিরেক্ট এখানেও চলে যেতে পারে, তাই না? আচ্ছা, যাওয়ার পরে সে একটা প্রোডাক্ট পেজ দেখতেছে এবং এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে তার প্রোডাক্টের টিয়া আছে। যদি তার এটা নেয়ার প্রয়োজন মনে করে তাহলে সে একটু খুঁটে খুঁটে দেখবে। আর যদি মনে করে যে না আমি দেখি আরো কি কি প্রোডাক্ট আছে বা এই সানস্ক্রিনের আর কি কি প্রোডাক্ট আছে সে হয়তো খুঁজে খুঁজে দেখতে পারে, এরকম হতে পারে। তারপরে এই প্রোডাক্টের কি আছে কি না আছে, এই প্রোডাক্ট গুলো, এই যে এখানে বলছে যে ক্যাশব্যাক পাবে, 100% অরিজিনাল গ্যারান্টি দিচ্ছে, এটা যে অরিজিনাল সেটার জন্য হয়তো সে একটু রিভিউ টিভিউ দেখতে চাইবে। যদিও এখানে রিভিউ নাই, রিভিউ কেন থাকা দরকার, কি জন্য থাকা দরকার সেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। এরপর এই প্রোডাক্টের একটু ডিসক্রিপশন পড়লো, খুব ভালো কথা, হোয়াই লাভ ইট, এই জন্য একটু দেখলো। তারপরে সে নিচে আসলো, মেয়েটার জিব্বাই কামড় দেওয়ার সময় ভালো হয়েছে। তারপরে ধরেন ওই রিলেটেড আরো প্রোডাক্ট আসলো, এটা ধরেন ক্রস সেলিং হিসেবে হোক, আপসেলিং হিসেবে হোক, সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এরকম হতে পারে, তাই না? দেখা টাকার পরে যদি তার আদৌ ভালো লাগে সে একবারে বাই নাও অথবা সে অ্যাড টু কার্টে ক্লিক করতে পারে, তাই না? ধরেন আমরা ক্লিক করে ফেললাম অ্যাড টু কার্টে, লোকটা করতে পারে। ক্লিক করার পরে সে চেক আউটে চলে গেল। চেক আউটে যাওয়ার পরে এখানে আবার চ্যাট উইথ আস আছে। অনেক সময় এগুলো আমাদের হারাই গেছে, দেখেন চ্যাট উইথ আছে, ক্লিক আবার একটু কাট করি। ক্লিক করার পরে এখানে আমার মনে হয় 2বার অ্যাড হয়ে গেল, কোনো সমস্যা নেই। চ্যাট উইথ আছে ক্লিক করার পরে এটা হারাই গেছে। আবার কোথায় পাবো? এখানেও আছে কি, এই যে এখানে এখানে এখান থেকে আমরা হয়তো পাবো। দেন আমরা একটু চেক আউট করলাম। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো আর কি, হ্যাঁ? ধর আমরা চেক আউটে গেলে কি হচ্ছে, আমরা আমাদের নাম, ফোন নাম্বার, বাপের নামটা একটু দিয়ে দিই তো, ধরেন একটু দিয়ে দিলাম আর কি। দিয়ে দেওয়ার পরে এখানে তার মানে কি কি ইনফরমেশন নিল, আমার একটা নাম নিল, কোন রিজনে পাঠাবে, থানা বা পুলিশ স্টেশনে আবার কেন দেবে রে ভাই। তারপরে হচ্ছে যে ফোন নাম্বার, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও কি না চাও, এডিশনাল কোনো ইনফরমেশন দিতে চাও কিনা, অপশনাল। যদি না হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ক্যাশ অন ডেলিভারি এবং পেমেন্ট মেথডের একটা ব্যাপার আছে এসএসএল কমার্সে, তাই না? আমরা যদি ক্যাশ অন ডেলিভারি করি সর্বোচ্চ আমরা এখানে একটা চাপ দিতে পারি। অনেক সময় এটা আমরা ভুলে যাই, এগুলো আমাদের মাথায় রাখতে হয় আর কি। আমি ফুল জার্নিটার কথা বোঝার চেষ্টা করছি। দেন হচ্ছে আমরা যদি এটা ধরো ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি, যদি আমরা একটু প্লেস অর্ডারে ক্লিক করি, সুন্দর করে বলতেছে ভাই তুমি যে একসেপ্ট করো নাই, আমি একটু, এটা একটা এক্সপিরিয়েন্স কিন্তু। আচ্ছা, আমি ক্লিক করলাম, দেন আমরা প্লেস অর্ডারে ক্লিক, তাই না? আমাদের একটা অর্ডার হয়ে গেল। দেন সে আমাদের ফোন দিবে, ইনভেন্টরিতে মাল অবশ্যই আছে, না থাকলে তো আসলে সে আউট অফ স্টক রাখতো, তাই না? তারপরে ধরেন সে আমাদেরকে কল দিবে, কনফার্ম করবে, দেন আমাদের প্রসেসটা সম্পূর্ণ হবে। এছাড়া তার মানে কি, একটা ওয়েবসাইটে আইসা আমরা প্রথমেই হয়তো একদম ডিরেক্ট এই প্রোডাক্ট পেজে আসতে পারি, আমরা হোম পেজে আসতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমরা হোম পেজে আসতে পারি। এরপরে আমরা কি করতে পারি, আমরা স্ক্রল করতে পারি, প্রোডাক্টটা দেখতে পারি। তারপরে এমন হতে পারে আমার পছন্দ হইলো না, বা ওই যে আমার ওই পেমেন্ট মেথডটা তো দিতে গেলাম, ওখানে হয়তো আমার পেমেন্ট মেথড দেওয়া লাগেনি। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনারা এরকম পাবেন, কিন্তু দেশের বাইরে আপনারা যাদের কাজ করবেন তাদেরকে আসলে ক্যাশ অন ডেলিভারি পাবেন না। তো সেখানে পেমেন্ট মেথডের একটা অপশন থাকবে ওখানে। সো পেমেন্ট মেথডটা দেওয়ার পরে যখন আপনি অর্ডার করবেন, দেখেন আমি আসলে 2টা অর্ডার করে ফেলেছি। কারণ হচ্ছে ওইখানে আমার হচ্ছে এই চ্যাট উই মানে চ্যাট উইথ আস বাটনে ক্লিক করার পরে হারায় গেছে, পরে আমি আর মাইনাস করতে পারি না। আদৌ কি আমি 2টা নিব না একটা নিব, সেটা হয়তো কনফার্ম হবে ফোনের মাধ্যমে, বাংলাদেশের যে প্র্যাকটিসটা হয় আর। বাট দেশের বাইরে কি এটা হবে? 2টা মালে কিন্তু তোমার পাঠিয়ে দিবে, কারণ তোমাকে আসলে পেমেন্ট করে দেবে, ক্যাশ অন ডেলিভারি কোনো সুযোগ নেই, তোমাকে পেমেন্ট করে দিতে হবে, তাই না? সো এইরকমই আসলে এক্সপিরিয়েন্স হয়। তার মানে কি কি করতে পারে আমরা যদি বলি, সামন তোমার ওয়েবসাইটে আসলো, সে হয়তো হোম পেজ ভিউ করতে পারে, তারপরে সে প্রোডাক্ট পেজে যেতে পারে, অ্যাড টু কার্ট করতে পারে, বা একটু উইশ লিস্টে রেখেও পরবর্তীতে করতে পারে, অথবা সে চেক আউট করতে পারে, তারপরে সে পারচেস করে ফেলতে পারে, স্ক্রল করতে পারে, অথবা সে বাউন্স ব্যাক করে চলে যেতে পারে। এইটাই কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইটে ইউজারদের এক্সপিরিয়েন্স, এর বাইরে কিন্তু কোনো কিছু হয় না, তাই না? আচ্ছা, খুব ফ্যান্টাস্টিক। তাহলে আমরা যদি ওই ফানেল পয়েন্ট অফ ভিউ থেকে ধরি, আমরা যে ওই যে ফানেলের কথাগুলো পড়েছিলাম, তাই না? তার মানে কি, সে হচ্ছে যে সেম ঘটনাটাই ঘটলো। সে একদম ওয়েবসাইটে আসলো, প্রোডাক্ট পেজ বা হোম পেজ বা ল্যান্ডিং পেজ তুমি যেখানে নিয়ে আসো, তারপর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ, চেক আউট, দেন পারচেস করে চলে গেল। এটাই কিন্তু
প্রত্যেকটা ওয়েবসাইটের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে, এক একজন এক এক ভাবে একটু করায়, বাট এগুলো কিভাবে করা উচিত মানে কনভার্সন বাড়ানোর জন্য, সেটা নিয়ে আমরা আরো একটু পরে আবার কথা বলবো, ঠিক আছে? এই আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি কিন্তু ভাই, সেটা হলো যে এখানে আমাদের একটা বিষয় নিয়ে একটু ধারণা থাকতে হয় আর কি। অ্যাজ এ সিআরও এক্সপার্ট, সিআরও এক্সপার্ট হিসেবে আপনাকে এতটুকু ধারণা থাকতে হবে যে আমরা এই ওয়েবসাইটের ইন্টারফেস থেকে অর্ডারটা করতেছি। অর্ডারটা করার সময় আমরা বিভিন্ন অ্যাকশন নিচ্ছি ওয়েবসাইটে। হোম পেজ ভিজিট করছি, স্ক্রল করতেছি, অ্যাড টু কার্ট করতেছি, চেক আউট করতেছি। এর মাঝে মনে হইলো যে ভাই একটু কথা বলে দেখি, তো কথা বলছি, কথা বলতে যে হারিয়ে গেলাম, তাই না? এই ঘটনাটা আমরা ঘটাচ্ছি কোথায়? এই ইউজার ইন্টারফেসের উপরে। আর এই যে আপনি যে কাজগুলো করতেছেন, এইটাকে আমরা টোটালটাকে বলে বলতে পারি ইউজারের এক্সপেরিয়েন্স অথবা ইউজারের জার্নি, তাই না? তাহলে আমাদেরকে অ্যাজ এ সিআরও এক্সপার্ট একটা একটু নলেজ থাকা দরকার ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে। আমরা এখানে খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছি, এটা দেখলে খুব ক্লিয়ার হবেন। যেমন ধরেন আমরা যদি এটা একটু বড় করে ফেলি, তাহলে আমাদের বুঝতে জিনিসটা একটু ক্লিয়ার হয়। আমরা ধরেন একটু বড় করে ফেলি। আচ্ছা, ধরেন এইটা হচ্ছে যে, এটা তুমি লেআউট বলতে পারো। একটা ওয়েবসাইট যখন মেক করা, আমরা পরে আসছি, ধরেন একটা বিল্ডিং যখন আমরা বানাই, তখন হচ্ছে যে আমরা কি করি? প্রথমে হচ্ছে যে একটা, এই ধরেন খাতা কলমে খসড়া করে, বা ওই আর্কিটেকচারাল ডিজাইনার যে, সে একটু আহ দাগাদাগি করে খাতা কলমে, হ্যাঁ, এক কথায় ওয়্যার ফ্রেমিং। এখানে আরো অনেক কথা থাকে আর কি, হ্যাঁ। মানে আমাদেরকে যে সিআরও এক্সপার্ট, আপনার ধরেন যে ওই ইউএক্স এর ডিজাইন প্রসেস কি, ডিজাইন প্রিন্সিপাল কি, ইউআই এর ডিজাইন প্রসেস কি, ডিজাইন ইয়া কি, সাদামাটা ওয়েবসাইটের জন্য কি করব, অ্যাস্থেটিক ডিজাইনের জন্য কি করব, এই সমস্ত বিষয়গুলো হয়তো আমাদের এত জানার দরকার নাই। তবে একটা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস দেখে এবং সেখানে কি কি ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয়েছে, যেমন ধরেন আমরা যে প্রোডাক্ট পেজটাতে গেলাম, এই প্রোডাক্ট পেজে হেডলাইনটা কিভাবে লেখা হয়েছে, প্রাইসিংটা কিভাবে দেয়া হয়েছে, এখানে যে একটা শর্ট ডেসক্রিপশন দেয়া হয়েছে কিভাবে, এখানে যে একটা সিটিএ বাটন ব্যবহার করা হয়েছে, এছাড়াও এখানে ডেসক্রিপশন দেয়া হয়েছে, এখানে রিভিউ দেয়া হয়েছে, এই জিনিসটা ঠিকঠাক আছে কি নাই, এইটা বোঝার ক্ষমতা অ্যাজ এ সিআরও এক্সপার্ট আমাদের থাকতে হবে। কিন্তু ইউজার, মানে ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য প্রথমে ওয়্যার ফ্রেমিং করো, প্রোটোটাইপিং করো, তারপরে হচ্ছে যে আরো কি কি যেন করে, এইগুলো করো। এতগুলো জিনিস আমাদের জানার দরকার নাই, যদি জানতে পারেন আলহামদুলিল্লাহ। বাট আমাদেরকে দেখে বোঝার ক্ষমতা থাকতে হবে, ততটুকু নলেজ আমাদের রাখতে হবে, যেটা আমরা এই কোর্সে আলোচনা করব। সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে, সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলে, নরমালি, ডেটা দেখে, সেটা আমরা আলোচনা করব। বাট আমাদেরকে এই বিষয়গুলো দেখে যাতে আমরা বুঝতে পারি জিনিসটা। এখানে যেমন ইমেজ ব্যবহার করা হয়েছে, তাই না? আদৌ ইমেজটা কি ঠিকঠাক ব্যবহার করেছে না ব্যবহার করে নাই, সেটা আমাদের দেখে বোঝার ক্ষমতা থাকতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এজ এ সিওর এক্সপার্ট হতে পারবো না, তাই না? সো আমরা যদি এটা একটু দেখি, দেখেন ও একটা ওয়্যার ফ্রেমিং করছে বা লেআউট করছে, যেটাই হোক। ধরেন যে প্রথমে ধরেন এই বাসার এই গেট দিয়ে ঢুকলো, এইটা একটা বিশাল বড় গ্যারেজ। আচ্ছা ঠিক আছে, গ্যারেজের জায়গা রেখেছে, ওয়্যার ফ্রেমিং করছে একটা ওয়েবসাইট তৈরি করার সময়। দেন এখানে ধরো একটা রুম রেখেছে, এখানে একটা টয়লেট রেখেছে, দেন এইখান দিয়ে সিঁড়িতে উঠে গেল, তাই না? সিঁড়ি দিয়ে উঠে সে, ধরো এই বাসার, সরি এটা সিঁড়ি দিয়ে উঠে, এটা নিচতলার কথা বলা হচ্ছে, হ্যাঁ। ধরো এখান থেকে ঢুকেই সে এই নিচতলায় ঢুকে গেল, তাই না? যেহেতু এটা হচ্ছে যে, মানে গ্যারেজ তো নিচতলায় থাকে, তাই না? সো নিচতলায় ঢুকে সে সিঁড়ি দিয়ে উঠতে পারে দোতলায় বা তিনতলায়, অথবা সেই ধরো এই রুমে ঢুকলো। এই যে এইটা তার ড্রয়িং রুম, তাই না? এইটা ড্রয়িং রুম। আচ্ছা, ড্রয়িং রুম প্লাস হচ্ছে যে ধরো তোমার ডাইনিং রুম একসাথে, তাই না? এখন এই ড্রয়িং রুম এবং ডাইনিং রুম, এইখান থেকে এইখানে ধরো সে আসলো, আসার পরে এইখানে তার দুইটা বেডরুম আছে। এই যে এখানে যেতে পারে, এখান থেকে এইখান থেকে এখানে যেতে পারে। এইটা সম্ভবত কি রে ভাই, এইটা হচ্ছে কিচেন, তাহলে এইখান থেকে ঢুকে এখানে কিচেনে, অথবা এই পাশে একটা বাথরুম আছে, এইখান থেকে গেলে এইখানে যাওয়ার পরে এইখানে দেখেন একটা বারান্দা দেখা যাচ্ছে, আর কোনো বারান্দা এখানে নাই। তাহলে এই বারান্দায় সে এই রুম থেকে, ধরো এই রুম থেকে যদি যেতে চায়, এখান থেকে গিয়ে, এখান থেকে গিয়ে এখানে, এই যে
এই যে আমরা একটা ওয়্যার ফ্রেমিং বা একটা লেআউট দেখতেছি কিসের, একটা বিল্ডিং এর, তাই না? এইটা যখন আমরা একটা দেখলাম আর কি, এইটারই যখন একটা ফাইনাল রূপ দেখি ওয়্যার ফ্রেমিং বা লেআউট থেকে, তখন আমরা আসলে এরকম একটা বিল্ডিং দেখতে পাই। এইটাকে আমরা বলি ওয়্যার ফ্রেমিং করা বা লেআউট ডিজাইন করা একটা ওয়েবসাইটের। আর এইটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের ফুল ডিজাইন করা। এখন পয়েন্ট হলো যে এটা আমরা বুঝলাম ইউজার ইন্টারফেস, যেটা আমরা এটা দেখি, তাই না? এটা একটা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস, একটা হেডার, একটা ফুটার, এখানে রিলেটেড কিছু প্রোডাক্ট দেওয়া হয়েছে, এখানে প্রোডাক্টের টাইটেল, প্রাইস, ইয়া দিয়ে টোটালটা মিলে কি একটা ইউজার ইন্টারফেস। এখন এই যে আমরা এখানে বললাম যে ভাই তুমি এখান থেকে গ্যারেজে তুমি গাড়িটা রাখলা, এখান থেকে ঢুকে তুমি তোমার রুমে চলে গেলে, এরপর তোমার তোমার বেডরুমটা কোনটা, সোজা এখান থেকে হেঁটে চলে গেল। এই যে তুমি কত সহজে এই জিনিসগুলো এক্সেস করতে পারছো, এইটাকে আমরা বলি হচ্ছে ইউজারের এক্সপেরিয়েন্স। ধরেন এই লোকের যাওয়ার রুমটা যদি হইতো এইখান থেকে ঢুকে এই সাইডে একটা বারান্দা দিয়ে এইখান দিয়ে ঢুক, তাহলে জিনিসটা কেমন হতো? তাকে একটু ঘুরে যেতে হতো, তাই না? এখানেও যে এক্সপিরিয়েন্স খারাপ হতো তা না, বাট ইউজার এক্সপিরিয়েন্সের সব থেকে সহজ নিয়ম, মানে সব থেকে প্রিন্সিপাল হলো যে ভাই তুমি তোমার ওয়েবসাইটের যে ফাংশনালিটি, ওই ফাংশনালিটিটা তুমি একটা ইউজারকে কত সহজে কমপ্লিট করাতে পারো। যেমন আমরা যদি এখন একটা ই কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করি, এই ওয়েবসাইটে একটা মানুষের মেইন গোলটা কি? এই এই বিজনেসেরও একটা গোল, একটা ইউজার এসেও সেই গোলটাই সম্পূর্ণ করে। কি সম্পূর্ণ করে? এই ওয়েবসাইটে এসে সে প্রোডাক্ট অর্ডার গুলো দেখবে, তার যদি পছন্দ হয় সে কিনে ফেলবে। এই ওয়েবসাইটের ইন্টারফেসে আইসা ও কতটা সহজে, কতটা ইজিলি, কতটা স্মুথলি সে ওই প্রোডাক্টটা অর্ডার করতে পারবে, এই এইটা যত সহজ সে করতে পারবে, সে তাহলেও আমরা বুঝতে পারবো যে এই ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স তত ভালো। যেমন একটা কথা আছে যে তুমি ওয়েবসাইটের মেন যে গোলটা, তোমার ওয়েবসাইটে আমাদের মেন গোল কি? ম্যাক্রো কনভার্সন। যেটা ম্যাক্রো কনভার্সন কি ছিল ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে? পার্সেস। মাইক্রো কনভার্সন কি ছিল? অ্যাড টু কার্ট, চেক আউট, অ্যাড টু কার্ট, চেক আউট, তাই না? অথবা সে নিউজ লেটার সাইন আপ, ফর্ম ফিল আপ করতে পারে, অথবা সে সেটিং উইন্ডোতে কথা বলতে পারে, অথবা এখানে একটা সার্চ দিতে পারে। এগুলো প্রত্যেকটাই কি মাইক্রো কনভার্সন, তাই না? আর ম্যাক্রো কনভার্সন কি আমাদের পার্সেস। তাহলে এই যে পার্সেসটা সম্পূর্ণ হতে সে কত ইজিলি করেছে। একটা ডেটা আছে যে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে বা ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হওয়ার জন্য তুমি যে মেইন যে গোল তোমার ওয়েবসাইটে, এইটা সম্পূর্ণ করতে একটা ইউজারকে তুমি 3 স্টেপের বেশি নিতে পারবে না। দেখবেন যে আমরা প্রোডাক্ট পেজে যাই, অ্যাড টু কার্ট করে, চেক আউট করে, পারচেস করি, ম্যাক্সিমাম 3 to 4 স্টেপের উপরে গেলে তখন বাউন্স বাড়তে থাকে, তাই না? এবং সেই জায়গাগুলো এত স্মুথলি ব্যবহার করা উচিত যাতে এই প্রোডাক্টটা সে সহজেই করতে পারে। আমরা কিন্তু এখানে যে একটু হালকা ধরা খাইছি, কারণ আমরা হচ্ছে যে ওই যে এখানে ক্লিক করার পর আমি আর খুঁজে পাইনি, তাই না? আর এখানে এতটাই গার্বেজ ছিল, এটা হচ্ছে আমরা প্রাথমিক দৃষ্টিকোণ থেকে দেখতেছি, এটা আমরা পরবর্তীতে ভিডিও বলো, হিট ম্যাপ বলো, সবগুলো দেখে চিন্তা করবো আদৌ এই জিনিসটা করে কিনা। যেমন এইখানে আসলে এইটা হচ্ছে যে মানে এইখানে যে অ্যাড টু কার্ট হয়েছে, এইখানে যেমন এই দুইটা হচ্ছে যে ইয়া করছে না, মানে একটু হাইলাইটেড দেখা যাচ্ছে না, এটা কিন্তু এরকম না আর কি। পরবর্তী এখানে সংখ্যা দেখে আমাদের ক্লিক করতে হলো, হয়তো একটু হাইলাইটেড করা যেতে পারে, বাট দেখতে হবে ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে, পরবর্তী স্টেপে আমরা দেখবো, তাই না? সো এইটা হলো আমাদের। তাহলে আমরা বুঝলাম একটা ওয়েবসাইটের ওয়্যার ফ্রেমিং থেকে শুরু করে, ইউজার ইন্টারফেস থেকে শুরু করে, ইউজার এক্সপিরিয়েন্স জিনিসটা কি। আমরা সাধারণত, হ্যাঁ, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স এই দুইটা জিনিসই আমাদের চেক করতে হবে মোর কনভার্সন রেট বা মোর কনভার্সনের জন্য, বা কনভার্সন রেটটা ইনক্রিজ করার জন্য এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। এখন প্রশ্ন হলো তো ভাই, ইউএক্স ইউআই ডিজাইন তো অনেক হিউজ ব্যাপার ভাই, এক একটা মানুষ করে 2000, 3000, 5000, 10,000। আপনি কি জানেন সম্ভবত $50,000 বা $50 মিলিয়ন খরচ করেছে অ্যাপেলের ওয়েবসাইটের ইউএক্স ইউআই ডিজাইন করার জন্য? তাহলে কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখেন। আমি ভুলে গেছি, সম্ভবত পার পেজ করতে অথবা পুরা টোটাল ওয়েবসাইট করতে ওরা সম্ভবত $50 মিলিয়ন খরচ করেছে শুধুমাত্র অ্যাপেলের ইউএক্স ইউআই ডিজাইন করার জন্য। তাহলে বেশ গুরুত্বপূর্ণ বিষয়টা আর কি, তাই না? সো এই জায়গাটা আমাদের কনভার্সন রেট বাড়ানোর জন্য এই জায়গাটা আমাদের কাছে। এখন আমাদের পয়েন্ট হলো, আমার কি ভাই এত কিছু শিখতে হবে?
আমাকে কি এজ এ সিআর এক্সপার্ট আমাকে কি ইউএক্স ইউআই ডিজাইন ফুল প্রসেস প্রিন্সিপাল এভরিথিং আমাকে শিখতে হবে? না, আমরা এই কোর্সের মধ্যেই শিখে ফেলবো, বা আমাদেরকে আসলে দিন শেষে বুঝতে হবে যে এই ওয়েবসাইটের ইউজার এক্সপেরিয়েন্স বা ইউজার ইন্টারফেস ঠিক আছে কি নাই, এবং এখানে যে কন্টেন্ট টন্টেন্ট গুলো ব্যবহার করেছে সেই কন্টেন্ট টন্টেন্ট একটা হেডলাইন লেখা থেকে শুরু করে ডেসক্রিপশন থেকে শুরু করে তারপরে এখানে ডেসক্রিপশন থেকে শুরু করে কি রকম লেখা উচিত, মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, যাতে আমরা মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে যাতে সহজেই সে রিড করতে পারে এবং ডিসিশন নিতে পারে এবং সে পার্সেজে চলে যেতে পারে, এই জিনিসগুলো আমরা এই কোর্সের মধ্যে কিছু টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে হতে হতে আমরা শিখে ফেলবো। বাট আমাদের ফুল ইউএক্স ইউআই ডিজাইন দরকার নেই, বাট এতটুকু অন্তত বেসিক আমাদের জানা দরকার যে ইউজার ইন্টারফেস কি, ইউজার এক্সপেরিয়েন্স কি, বা একটা ওয়্যার ফ্রেমিং কিভাবে হয়, সেই জিনিসগুলো জানা। দ্যাটস ইট। এখন আমাদের পয়েন্ট হলো যে ধরো এখন এটা হচ্ছে যে ধরেন একটা মানে ইসের ক্ষেত্রে দেয়া হয়েছে, আর এইটা জাস্ট হচ্ছে সেই আহ, তুমি ইয়া বলো বা ইসের ক্ষেত্রে যেটা হয় আর কি, হ্যাঁ? এখন আমাদের পয়েন্ট হলো যে ভাই আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা কয়েকটা জিনিস শিখি, তাহলে আমাদের পরবর্তীতে যেতে একটু সুবিধা হবে। তারপর আমি রিয়েল লাইফ এক্সাম্পলে যাচ্ছি। একটা ওয়েবসাইটের আসলে আমরা হোম পেজ করি কেন? একটা ওয়েবসাইটে আমরা হোম পেজ করি কেন, এটার প্রশ্ন আমরা তো একবারে প্রোডাক্ট পেজে করতে পারি। দেখবেন যে আমরা ইউটিউবে, সরি, আমরা দেখবেন ফেসবুকে কিছু কিছু কোম্পানির আমরা বিজ্ঞাপন দেখি, তারা দেখবেন শুধুমাত্র, এটা কোথা থেকে শিখছে আমি জানি না ভাই, কিন্তু তারা একটা মাত্র ল্যান্ডিং পেজ করে, নাই তার কোনো হোম পেজ, নাই তার কোনো অ্যাবাউট পেজ, শুধু ওই পেজটাতে নিয়ে আসে এবং ওখান থেকে কিনলে কিনলে, না কিনলে না কিনলে, তারপর তাদের দিকে সেল হয়। সাধারণত তারা হচ্ছে যে ওই যে মানে দিনে তুমি বিড়াল, রাতে হয়ে যাও বাঘ, এই টাইপের প্রোডাক্ট বিক্রি করে বলে আমার মনে হয় সেল টেল হয়। এবং লং টার্ম বিজনেসের জন্য এই জিনিসগুলো কেমন হয় আমি জানি না, হওয়ার কথা না আর কি, হ্যাঁ? আচ্ছা, বলা হচ্ছে যে একটা ওয়েবসাইটের হোম পেজ হলো একটা গেটওয়ে, একটা গেট, যেটার মাধ্যমে অন্যান্য পেজে মানুষ প্রবেশ করে। তার মানে হোম পেজ হলো, এটাকে একটু বিজনেসের ভাষায় বলতেছে যে ওভারভিউ অফ, মানে ওভারভিউ অফ দ্য বিজনেস, বা ওভারভিউ অফ দ্য প্রোডাক্ট, অথবা ব্রড ডেসক্রিপশন অফ দ্য বিজনেস, এই টাইপের কথাবার্তা বলা হয়। আসলেই তাই। কারণ হচ্ছে যে একটা মানুষ ধরো অর্গানিক্যালি কেউ যদি তোমার ওয়েবসাইটে আসে, তার ওই ট্রাস্টটা তৈরি হওয়ার জন্য আসলে কিন্তু সে হোম পেজে আসে। এবং একটা ওয়েবসাইটের ডিজাইনও কিন্তু মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি, যেমন আমি যে এক্সাম্পলটা দিলাম, তার মানে নিশ্চয়ই আমার ভালো লাগেনি এবং ওখান থেকে আমি অন্তত প্রোডাক্ট কিনবো না। যাদের রাতে বাঘটা খাওয়ার দরকার তারা হয়তো ভুলবশত কিনে ফেলে, যাই হোক আর কি। সো যাই হোক, তো বিষয়টা হলো যে যখন এই, তার মানে কি, হোম পেজ হলো অন্যান্য পেজে যাবো, ল্যান্ডিং পেজে যাও, তুমি অ্যাবাউট আস পেজে যাও, তুমি হচ্ছে যে ওই সাইন আপ ফর্মে যাও, যেখানেই যাও আর কি, বা তুমি অ্যাড টু কার্ট করো, চেক আউট করো, দিন শেষে পারচেস করো, অন্যান্য পেজে যাওয়ার এটা একটা গেটওয়ে বা গেট। আর তাহলে আমরা বুঝলাম হোম পেজ জিনিসটা কি। এইবার ল্যান্ডিং পেজ জিনিসটা কি? ল্যান্ডিং পেজটা আমরা ডিজাইন করি স্পেসিফিক কোনো অ্যাকশন নেওয়ার জন্য। যদি বি বিজনেস হয় তাহলে আমরা চাই যে ভাই তুমি এই ল্যান্ডিং পেজটা পড়ো, সেখানে কি কি থাকে আমি একটু পরে আসতেছি। ওই ল্যান্ডিং পেজটা তুমি পড়ো, পড়ার পরে সেটা কি করো ভাই, তোমার যে সবকিছু ভালো লাগে, দেন তুমি অ্যাড টু কার্ট করো, চেক আউট করো, পারচেজে যাও। তার মানে ল্যান্ডিং পেজটা হলো আমরা স্পেশালি ডিজাইন করি ফর স্পেসিফিক অ্যাকশন, মানে আমরা আসলে ডিজায়ার্ড আমাদের যে অ্যাকশনটা আমরা আসলে পারচেস করাতে চাই। তার মানে আমরা দিন শেষে একটা হোম পেজ ডিজাইন করি যে তার একটা পজিটিভ ভাইব দিই, আর অন্যান্য পেজে যাওয়ার জন্য একটা গেটওয়ে দিই, গেটওয়ে তৈরি করি, অ্যাজ ওয়েল অ্যাজ ওখান থেকে একটা সব থেকে বড় কথা একটা পজিটিভ ভাইব দিই, যাতে সে পরবর্তী পেজে যায়, আমার সম্পর্কে জানে বলতে। দেন আমরা ল্যান্ডিং পেজটা আমরা পরবর্তী পেজে কেন নিয়ে আসি, যে ভাই তুমি আমার পেজে একটা অ্যাকশন নাও। কি অ্যাকশন নয়? আমার ই কমার্স বিজনেস, ভাই তুমি আমার ওয়েবসাইট থেকে পারচেস করো। তো পারচেস করবে কখন? যখন এই প্রোডাক্টে, ধরো তোমার যে প্রোডাক্টে সে নিতে চায় সেই প্রোডাক্টের একটা হেডলাইন দেখা, ডিসক্রিপশন দেখা, আদৌ এই প্রোডাক্টের যে প্রাইসটা দিচ্ছ সেই অনুযায়ী তুমি যে, মানুষ তো ভাই খুবই কনসাস, তাই না? ভাই মানুষটাতে ভাই তোমার যে 2400
টাকা দিবে, আদৌ 2480 টাকার প্রোডাক্ট কিনা। তুমি বলতেছো ভাই এটা অরিজিনাল 100% গ্যারান্টেড, এরকম নকল হাজার, বাংলাদেশে পারফিউম মার্কেট প্রচুর নকল, মানে ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি পর্যন্ত চলে যায়। তো সেইগুলো আদৌ ঠিক আছে কিনা, তখন হয়তো সে নিচে যে একটু রিভিউ টিভিউ দেখতে পারে, এই ডেসক্রিপশনে আর একটু পড়তে পারে। এই ডেসক্রিপশন ধরেন যেভাবে লেখা আছে এইভাবে যদি আমরা পড়তে যাই, তাহলে তো ছোটবেলায় এসে পড়া বা ওই প্যারাগ্রাফ পড়ার মতো হবে। এটা আসলে কিভাবে লেখা উচিত, যাই হোক সেগুলো আমরা পড়াশোনা করবো। এই সমস্ত বিষয় করেই দেন সে কিন্তু পরবর্তী স্টেপ গুলোতে যায় আর কি। তার মানে আমরা হোম পেজের কাজ কি, হোম পেজের কাজ হলো একটা প্রোডাক্ট, একটা 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 ইউজারকে একটা পজিটিভ ভাইব দেয়া, একটা ট্রাস্ট তৈরি করা, অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য পেজে যাওয়ার একটা গেটওয়ে হিসেবে কাজ করে। এবার অন্যান্য পেজে বলতে সে অ্যাবাউট আস পেজ যেতে পারে, কন্টাক্ট আস পেজ যেতে পারে, তোমার রিফান্ড এন্ড রিটার্ন পলিসি যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মেইন যেটা প্রোডাক্ট পেজে বা মেইন ল্যান্ডিং পেজে যেতে পারে, সেটা আর কি, তাই না? আচ্ছা, এইবার ল্যান্ডিং পেজটা আমরা ডিজাইন করি কিভাবে? ল্যান্ডিং পেজ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো সেখান থেকে আমি চাই আমার ইউজাররা একটা অ্যাকশন নিক। কোন অ্যাকশন? যে অ্যাকশন আমার এই বিজনেসের আলটিমেট গোল। একটা ই কমার্স বিজনেস সেটা কি? সেলস জেনারেট করা। তার মানে অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে এবং পারচেস করবে। এই যে অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, পারচেস করবে, এই যে একটা জার্নি যেটা আমরা প্রথমেই পড়লাম, তার মানে এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। অ্যাজ এ সিআর এক্সপার্ট হিসেবে আপনাকে জানতে হবে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে উইথ দ্য হেল্প অফ টিম। সেগুলো আমাদের পরবর্তীতে জানতে হবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা বুঝে গেলাম হোম পেজ কি, ল্যান্ডিং পেজ কি। আচ্ছা, এখন একটা ল্যান্ডিং পেজ আসলে কেমন হয়? যেমন ধরেন এটা যে একটা ল্যান্ডিং পেজ আমরা সবাই বুঝতেছি, হ্যাঁ ডেসক্রিপশন লিখেছে ঠিক আছে, এখানে রিভিউ দেওয়া আছে, হ্যাঁ রিভিউ ঠিক আছে, এখানে রিভিউ না দিলেও ঠিক আছে, এখানে সেই কথাগুলো লিখেছে ঠিক আছে, মেড ইন ফ্রান্স ঠিক আছে, প্রোডাক্টের নাম দিয়েছে, শর্ট ডেসক্রিপশন একটু করছে, হ্যাঁ ঠিক আছে। আদৌ কি এটা ঠিক আছে? কিভাবে বুঝবো? যেহেতু আমার অত কিছু জানা, আমার ইউএক্স ডিজাইনার হওয়ার দরকার নাই, আমার ইউজার ইন্টারফেস ডিজাইনার হওয়ার দরকার নাই, আমার প্রোটোটাইপিং করার দরকার নাই, আমার ওয়্যারফ্রেমিং করার দরকার নাই, আমার লেআউট ডিজাইন কোনো কিছু করার দরকার নেই। কিন্তু আমাকে দিন শেষে বুঝতে হবে এটা আদৌ ঠিক আছে। কিভাবে বুঝবো যে আদৌ ওই ওয়েবসাইটটা ঠিক আছে কি নাই? বা একটা ল্যান্ডিং পেজ, একটা ল্যান্ডিং পেজ, ওই যে ল্যান্ডিং পেজ মানে তুমি তুমি যখন ধরো আমরা ধরেন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, খুব প্রিয় কিওয়ার্ড। ধরো আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, আমরা এই হোস্টিং গারে ধরো আমরা গেলাম, ধরো আমরা ধরেন গেলাম, ঠিক আছে আমরা এই পেজটাতে আসলাম, তাই না? তার মানে এই পেজটাই কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ, তাই না? এই পেজটাতে আমাদের ল্যান্ডিং পেজ, আমরা আগের কথাগুলো তো বুঝলাম, তাই না? আচ্ছা, একটা ল্যান্ডিং পেজ আদৌ ঠিক আছে কি না আছে, সেটা আমরা আসলে কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমাদের পয়েন্ট। একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে কি নাই এটা বোঝার জন্য আমাদের এই 5টা রুলস মেনটেন করতে হবে। যদি এই 5টা রুলস মেনটেন করে একটা ওয়েবসাইট তৈরি করা হয় এবং সেটা যদি আমরা চেক করে দেখতে পারি, যদি আমরা এই 5টা কথা মাথায় রাখি, তাহলে একটা ওয়েবসাইট যখন আসবে, অ্যাজ এ সিআর এক্সপার্টের কাছে আসবে, সিআর এক্সপার্ট যখন দেখবে তখন সে কোনো ডাটা মাটা তখন তার দেখার দরকার নেই। প্রাথমিক পর্যায়ে সে প্রাইমারি চেক আপ করেই সে বলবে যে ভাই ঠিক আছে কিনা আছে। কিসের উপর ভিত্তি করে? প্রথম কাজ হলো দেখেন, ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশনটা আসলে জিনিসটা কি? কি ভ্যালু প্রপোজিশন? এই 3টে জিনিসের আনসার যদি তুমি পেয়ে যাও, তাহলে বুঝবা যে প্রপার ভ্যালু পজিশনিং করা হয়েছে তোমার ওই ল্যান্ডিং পেজটাতে। কি প্রথম কথা হলো, ভ্যালু প্রপোজিশনটা প্রথম কথা হলো, তুমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছ নিশ্চয়ই কোনো একটা প্রবলেমের সলিউশন দিচ্ছ। আমরা যখন একটা প্রোডাক্টের জন্মই তো হয় কি একটা প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য না। এই যে কোপা আমেরিকা দেখতে যাবেন, ওখানে যে থাকবেন কোথাও, ওখানে কি আপনার শ্বশুর বাড়ি না? তাহলে ওখানে থাকার জন্য কি আপনার এই প্রবলেমের সলিউশনটা কি দিয়েছে? হোটেলগুলো দিয়েছে, তাই না? সো একটা প্রোডাক্ট যেটা নিয়ে, সেই প্রোডাক্টটা আসলে কি প্রবলেম সলভ করতেছে এটা আমাদের বুঝতে হবে। সেটা কি মেনশন করা আছে ল্যান্ডিং পেজে? আসলে আমরা দেখি এই ভদ্রলোক আছে ওয়েব হোস্টিং সলিউশন, সে বলছে এখানে প্রথমে কি বললো যে সিকিউর আপ টু, সেটা অফার দিছে, সেটা ভালো কথা, এটা গেল, এটা ভ্যালু প্রপোজিশন নয়। বাট এখানে একটা কথা লিখেছে, সিকিউর স্পিডি দ্য ওয়ে ইওর ওয়েবসাইট শুড বি। সে কি পাচ্ছে? 24/7, আচ্ছা এটা ধরো সে আপ টু 75% ডিসকাউন্ট দিচ্ছে, এবং যে ওয়েব হোস্টিংটা সিকিউর স্পিডি, স্পিডি ধরো আমি ধরে নিলাম,
তার মানে হচ্ছে ওইটা আসলে কি করতেছে, তোমার এই ওয়েব হোস্টিংটা সিকিউর এবং তোমার ওয়েবসাইটটাকে স্পিডি রাখবে। আমি ধরে নিলাম ভ্যালু প্রপোজিশন, এটাই ভ্যালু প্রপোজিশন। তার মানে তুমি ওয়েব হোস্টিং সলিউশন, কি প্রবলেম সলিউশন করতেছো? প্রবলেমটা সলিউশন করতেছে যে ভাই তুমি ওয়েব হোস্টিং করাচ্ছ, যেটা যেটা তোমার স্পিড আপ করতেছে, এটা একটা প্রবলেম, এবং তোমার ওয়েবসাইট যাতে হ্যাক ফ্যাক না হয় সেটা সিকিউরিটিও দিচ্ছে কে? এই হোস্টিংটা। তাহলে আমার একটা ভ্যালু প্রপোজিশন হলো। আচ্ছা, এবার আমাদের কি বলেছে, কিভাবে সেটা করছো, এটা আমরা এখানে কি পাবো? আচ্ছা, কিভাবে সেটা করছি সেটাকে আমি এখানে পাচ্ছি, কিভাবে করছি, এটা আমি কিভাবে করছি ভাই, এখানে কি আমরা পাচ্ছি? আমি বুঝলাম সিকিউর এবং স্পার্টি হচ্ছে, আমি যেমন যে এই কথাগুলো কি, এটা হচ্ছে ফিচার বা বেনিফিট। আমরা এই প্রশ্নের আনসার পাই, তোমার সলিউশনের বেনিফিট কি, সে কি 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 বেনিফিট? যে ভাই 24/7 তুমি কাস্টমার সাপোর্ট দিবা, তুমি একটা ফ্রি ডোমেন দিবা, তোমার যদি অন্য কোনো জায়গায় ওয়েবসাইট থাকে সেটা তুমি ফ্রি মাইগ্রেশন করে দিবা, খুব ভালো কথা। এইবার সলিউশনটা তুমি কিভাবে দিচ্ছ দেখি, সলিউশনটা কিভাবে দিচ্ছ আমি দেখি, সলিউশনটা কিভাবে দিচ্ছি। এটা আমরা এগুলোকেও আমরা বলতে পারি যে এইগুলো আমরা আসলে সলিউশন কিভাবে দিচ্ছি সেটা না, এটাকে আমরা ধরো তোমার বলতে পারি, ধরো এটাকে আমরা ফিচার বেনিফিটই বলতে পারি, তাই না? যেমন সে যদি এই প্ল্যানটা নেয়, এটা আসলে তার প্রাইসিং প্ল্যান, অ্যাকচুয়ালি তার প্রাইসিং প্ল্যান, বাট এর সাথে ও আমাদেরকে কিছু দিচ্ছে, বলছে ভাই তুমি 100% ইয়ে পাচ্ছ, এই যে 25,000 ভিজিট মান্থলি, এত জিবি স্টোরেজ দিচ্ছ। ধরেন এটা আমরা ধরে নিতে পারি যে তুমি এত জিবি স্টোরেজ দেওয়ার মাধ্যমে তুমি আমাদের সলিউশনটা দিচ্ছ, ধরো হতে পারে। তারপরে হচ্ছে তোমার ফ্রি এসএসএল দিচ্ছ, এটা ফিচার বা বেনিফিট হিসেবে তুমি ধরতে পারো। ফ্রি মেল দিচ্ছ, এটাও তুমি হতে পারো। ওয়ার্ডপ্রেস অটো আপডেট হবে, এটাও তুমি ফিচার বেনিফিট বলতে পারো। তোমার ভালনারেবিলিটি স্ক্যানার আছে, এটাও তুমি ফিচার বেনিফিট বলতে পারো। তারপরে তোমার হচ্ছে ফ্রি ডোমেন চাচ্ছ যার ভ্যালু হচ্ছে এত, তার মানে ও একটা $8 দিয়ে দিচ্ছে আনলিমিটেড ব্যান্ড। এইটা আমরা একটা বলতে পারি যে এটা একটা ফিচার, অ্যাজ ওয়েল তুমি বলতে পারো যে ভাই তুমি যে হোস্টিং সুবিধা দিচ্ছ সেটা তোমার আনলিমিটেড ব্যান্ডউইথ এর মাধ্যমে যাতে তোমার স্পিডি আপ হয়। যেহেতু তুমি আগে ভ্যালু প্রপোজিশন করেছো ভাই, ওই এই যে এই প্রশ্নের আনসারটা দিয়েছো যে তুমি কিভাবে কি প্রবলেম সলিউশন দিচ্ছ, তাই না? ওই হোস্টিং সলিউশন দিচ্ছ, তো তুমি কিভাবে দিচ্ছ এর মধ্যে হতে পারে। তারপরে তুমি স্পিডি করতেছো সিডিএন এর মাধ্যমে, এটা হতে পারে। সো এই জিনিসগুলো আমি ধরলাম, হ্যাঁ মেনশন করা আছে। সে একটা প্রাইসিং প্ল্যান দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে একটা সলিউশন দিচ্ছে, এখানে ফিচার আর বেনিফিট পাশাপাশি কিভাবে দিচ্ছে সেটাও আমাদের বুঝেছে, এটা আমরা বুঝে ফেলতে পারি, এটা আমাদের কোনো সমস্যা হচ্ছে না, বা আমার প্রকার কনফিউশন তৈরি হচ্ছে না। আমি যদি অ্যাজ এ ওয়েব হোস্টিং নিয়ে আলা হই, আমার এটা দেখার পর আমার কিন্তু খুব একটা কনফিউশন হচ্ছে না। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমরা ভ্যালু প্রপোজিশন বুঝে ফেললাম। তার মানে সব সময় খেয়াল করবেন যে কোনো ল্যান্ডিং পেজে তুমি কি প্রবলেম সলিউশন দিচ্ছ সেইটা ক্লিয়ারলি ডিফাইন করা আছে কি, তুমি কিভাবে সেই সলিউশনটা করছো সেটা তোমার ক্লিয়ারলি ডিফাইন করা আছে কি, এবং তোমার যে ওই সলিউশনটা দিচ্ছ ওই সলিউশনের কি কি বেনিফিট দিচ্ছ সেটা ক্লিয়ার ডিফাইন করা আছে কিনা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে। যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে ওই ল্যান্ডিং পেজে ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন ডিফাইন করা হয়েছে। এটা একটা বিজনেসের বা একটা বিজনেসের ভ্যালু প্রপোজিশন এক জিনিস, প্রোডাক্টের ভ্যালু প্রপোজিশন এক জিনিস। আমরা ধরলাম ওই প্রোডাক্ট বা সার্ভিসটার ভ্যালু প্রপোজিশন এই জিনিস, এটা আমরা বুঝলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা সিম্পল সিটি এর কথা বলতেছে। এই যে ভাই ধরো একটা ভ্যালু প্রপোজিশন করলো, এখানে কি আমরা একটা রেলিভেন্ট ইমেজ লিখেছি? হ্যাঁ, রেলিভেন্ট ভিজুয়াল লিখেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা ভ্যালু প্রপোজিশন করলো, ধরেন আমি এখান থেকে মোটিভেট হলাম, এটা আমাদের আসলে এই জিনিসটা আমাদের দেয়া উচিত এইখানে 2 নম্বরে, তা না হলে পারে সে সিটিএ বাটনের কোনো কাজই নেই, তা না হলে সিটিএ বাটনের কাজ নেই। আচ্ছা, এরপরে আমাদের একটা জিনিস চেক করতে হবে, তুমি ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন করার পরে তুমি তোমার বিজনেস, তোমার প্রোডাক্ট, তোমার সার্ভিসের সাথে রিলিভেন্ট কোনো ইমেজ ব্যবহার করেছো কি করো নাই। আমরা এখানে যেহেতু সেফ সিকিউর এইটারই ভ্যালু প্রপোজিশন হিসেবে ডিফাইন করেছে, সেখানে সে দেখেন ও এই যে রিকমেন্ডেড স্কোর মানে স্পিডি আপ হয়েছে 99 এবং নো ম্যালওয়্যার ফাউন্ড, সেটাকে সে একটা, যেহেতু সিকিউর এন্ড স্পিডি এই কথা দুটোর একটা
ইয়া দিছে আর কি। এবং দেখেন সিকিউরিটির কারণে এসএসএল সার্টিফিকেট ব্যবহার করতে হয়, এইচটিটিপিএস, সেটারও একটা ইয়া দিয়েছে আর কি, একটা রেলিভেন্ট ইমেজ ব্যবহার করেছে, এর সাথে প্রাসঙ্গিক, এর সাথেও রেলিভেন্ট, তাই না? এটাও একটা পয়েন্ট। তাহলে আমরা আটটা জিনিস শিখে ফেললাম, ক্লিয়ার ভ্যালু প্রপোজিশনিং এন্ড ইউজ রেলিভেন্ট ইমেজ। কিসের উপর ভিত্তি করে? ওই যে তুমি প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছ, ওর যে ভ্যালু প্রপোজিশন করেছো সেটা। কারেন্ট ফারেন্ট তুমি ডিস্টার্ব করে ভাই বাংলাদেশে। হ্যাঁ। একটা সেকেন্ড বস, হ্যাঁ, এই আমাকে পজ রিজুম, হ্যাঁ। তাহলে প্রপার ভ্যালু প্রপোজিশনের সাথে যে কথাগুলো তুমি বলতেছো, রেলিভেন্ট একটা, বা যে প্রোডাক্ট বা সার্ভিস তুমি দিচ্ছ তার সাথে রেলিভেন্ট একটা ইমেজ ব্যবহার করা। দেন আমরা একটা সিটিএ ব্যবহার করি। তার মানে হচ্ছে ধরো এইখান থেকেও, এইখান থেকে ধরো এইটুকু দেখার পরেও একটা লোক মোটিভেট হতে পারে, তাহলে পরবর্তীতে সে কোথায় যাবে? এই যে নেভিগেশন, এর পরবর্তীতে সে কোথায় যাবে? সে সুন্দর করে এই ডিলটারে ক্লেম করে দিবে, তাই না? ক্লেম ডিল। তার মানে এইটা কি? এইটা হচ্ছে সেই সিটিএ, যে এর পরবর্তী স্টেপ আমি কোথায় যাব, বা তোমার আলটিমেট গোল কি তুমি যেখানে নিতে চাও। তার মানে তুমি প্রোডাক্ট বা মানে দিন শেষে তুমি হচ্ছে এই প্রোডাক্টটা সার্ভিসটাকে সেল করতে চাও। তাহলে এই যে সেল করবে, এখন হচ্ছে এটা ডিপেন্ড অন দা, ডিপেন্ড, তাই না? যেমন ধরেন এই বিজনেসের ক্ষেত্রে ক্লেম ডিল হয়তো এখানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে, অথবা ই কমার্সে, এটাও ধরো ডিজিটাল প্রোডাক্ট, ওয়ান কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ ই কমার্সে কিন্তু ডিজিটাল প্রোডাক্ট। এই যে ইসের প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো আমরা যেমন যে এখানে রেখেছি সিটিএ বাটন, তাই না? আমরা যদি এই প্রোডাক্ট পেজের ক্ষেত্রে চিন্তা করি, এখানে সে একটা হেডলাইন দিয়েছে, হেডলাইন দিয়েছে এখানে মেড ইন ফ্রান্স, এখানে যদি একটা শর্ট ডেসক্রিপশন দিত, তাহলে ভ্যালু প্রপোজিশনটা আরো ভালো হতো, যে এই প্রোডাক্টটা আসলে কিভাবে সে ইয়া হচ্ছে আর কি, একটা শর্ট ডেসক্রিপশন দিতে হয়তো পারতো। না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এই ধরনের প্রোডাক্ট গুলো আসলে ব্র্যান্ডের নাম ধরে সেল হয় আর কি, যারা থার্ড পার্টি যারা সেল করে, যেমন স্কিন কেয়ার শপ। তারপরে এখানে এটা দিতে পারতো যে এটা কি, বা এই ধরনের প্রোডাক্ট যারা খোঁজে তারা আসলে মানুষ এই জানে শুনেই আসে বিস্ফান, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে দেখতে হবে এটা সিটিএ। সো আমরা ধরো এখানে যদি মোটিভেট হয়ে যায়, তাহলে এখান থেকে সে ডিল ক্লেম করতে পারে। যদি না হয়, তাহলে কি হবে? সে হয়তো স্ক্রল করতে পারে। এরপরে দেখেন ও সুন্দর করে বলেছে যে ভাই, তোমার একটা সোশ্যাল প্রুফ দিতে হবে। এখানে আসলে অনেক কথা আছে আর কি, হ্যাঁ, এই কথাগুলো আমি হয়তো আরেকবার বলবো না, তারপরেও একটু বলি যে মানুষের আসলে, মানুষের ধরেন যে মানে ব্রেনের বেশ কিছু ব্যাপার আছে। ব্রেনের ব্যাপারটা হলো যে মানুষ তো আসলে সারাদিন অনেক ইনফরমেশন নেয়, হ্যাঁ। মানুষের ব্রেন, ধরেন সে, মানুষ সারাদিন কি করে? মানুষ সারাদিন অনেক কিছু ভিজুয়াল জিনিস দেখে, অনেক কিছু সে শোনে, তাই না? অনেক মানুষের সাথে কথা বলে, রাস্তায় চলার পথে সে অনেক কিছু দেখে, অনেক বিষয় নিয়ে সে চিন্তা করে, অনেক কিছু নিয়ে সে পড়ে। তো এরকম তো মানুষ যেদিকেই তাকায়, বা তার কান চোখ বা এই যে ইন্দ্রিয়গুলো, এগুলো নিয়ে যখনই সে কোনো কিছু করে, সবকিছুই সে মানে তার কোথায় যায়? ব্রেনে যায় আসলে, তাই না? তো এই যে তার ব্রেনে যায়, ব্রেন তখন অনেক ইনফরমেশন পায়। এই ইনফরমেশন গুলো যখন পায়, তখন ব্রেন এটাকে, মানে এত ইনফরমেশন পাইলে ব্রেন কি করে? ব্রেন সব সময় শর্টকাট মেথড চিন্তা করে ব্রেন তখন এটারে, মানে ব্রেন যখন চলে, দেখবেন যে ব্রেন নিয়ে পড়ালেখা করা আছে যে সম্ভবত 100 বিলিয়ন নিউরন আছে। আবার এক একটা নিউরন একে অপরের সাথে 100 বিলিয়ন ভাবে কানেক্টেড। তো এবং ওর মধ্যে কিন্তু ধরেন যে দেখবেন যে একটা স্ট্যাটিস্টিক্স আছে, যে ব্রেনে যখন ওই নিউরন গুলো চলাচল করে ব্রেনের মধ্যে একে অপরের সাথে কানেক্টেড, সেখানে একটা মূলত সিগন্যাল তৈরি হয়, তাই না? ইলেকট্রিসিটি তৈরি হয় আর কি, সিগন্যাল। এইটার উপর ভিত্তি করে কিন্তু যে অ্যালন মার্কস এর নিউরোলিঙ্ক যে বানাইছে না, অ্যালন মার্কস কিন্তু অলরেডি বানর, কুকুর, শিয়াল, বেড়ালে দিয়ে মানুষের উপরে অলরেডি 5-6 মাস আগে মানুষের ব্রেনে যে চিপ বসাবে অ্যালন মার্কস এর নিউরোলিঙ্ক কোম্পানি, সেটা কিন্তু অলরেডি ইমপ্লিমেন্টেড ডান, তাই না? সো সেখানে আসলে কি হয়, বিভিন্ন ধরনের সিগন্যাল আসা যাওয়া করে, ইলেকট্রিক সিগন্যাল আসা যাওয়া করে, তাই না? তো এইরকম যখন অনেক ইনফরমেশন পায়,
তখন মানুষ ইয়া করে, এটারে এই ব্রেন তখন শর্টকাট চিন্তা করে যে শর্টকাটে কিভাবে ইয়া করা যায়। এছাড়াও মানুষের কোনো একটা ডিসিশন নেওয়ার বেশ কিছু প্রসেস আছে। যেমন তুমি, যেমন ধরো মানুষের বিভিন্ন ডিসিশন নেওয়ার বেশ কিছু প্রসেসের মধ্যে যেমন ধরেন সে কোন পার্সোনালিটির মানুষ, তাই না? যেমন ধরেন সে একটা প্রোডাক্ট কিনবে, তাই না? এখন একটা রিক্সাওয়ালা যে ধরনের প্রোডাক্ট কেনে, একজন ধরো যে একজন ইউনিভার্সিটি টিচার কি সেই ধরনের প্রোডাক্ট কিনবে নাকি ভাই? তাই না? বাজার কিন্তু একই বাজারে যাচ্ছে। একজন রিক্সাওয়ালা, আমি ছোট করছি না রিক্সাওয়ালাকে, বা সে যে ধরনের প্রোডাক্ট বা সে যে ধরনের চিন্তা চেতনা থেকে প্রোডাক্ট কিনতেছে, কোন একটা প্রোডাক্ট কিনতেছে, একজন ইউনিভার্সিটি টিচার কি সেই চিন্তা চেতনা থেকে প্রোডাক্ট কিনে না? না। তাহলে মানুষের কোন একটা প্রোডাক্ট বা যে কোনো লাইফে যে কোনো ডিসিশন নেওয়ার আগে মানুষের কিন্তু বেশ কয়েকটা বিষয় মাথায় রাখে। তার পার্সোনালিটি, তার সামাজিক মানে সোশ্যাল স্ট্যাটাস, তারপরে সে আশেপাশের মানুষ দেখাশুনো, মানে অনেক কিছু বিষয় সে চিন্তা ভাবনা করে, তাই না? এই জিনিসগুলো চিন্তা করে, এবং মানুষ কিছু ডিসিশন নেয় খুব ইমোশনালি, মানুষ কিছু ডিসিশন নেয় আবার খুব লজিক্যাল, তাই না? মানুষের ডিসিশন প্রসেস কিন্তু, যেমন আইফোন কেনার বেলায়, আরে ভাই যা হয় হইব, সেপ্টেম্বর একটা আসতেছে, নিতেই হইব। ইমোশনাল ডিসিশন, এর মধ্যে কি আছে কি না আছে, এখন তো প্রত্যেকটা মানুষের আগে আরে ভাই আইফোন তো আইফোন। এখন আইফোন তো আইফোনই, একটা আইফোনের যারা আইফোন ইউজ করে দেখবেন তার 5%ও, ম্যাক্সিমাম মানুষ ওই আইফোনের যে ফাংশনালিটি তার 5%ও ইউজ করে, কিন্তু ইমোশনাল। আর কি, আবার কিছু জিনিস আছে, যখন আপনি একটা সিম্ফনি ফোন কিনতে চান, একটা বাটন ফোন কিনতে চান, তখন দেখবেন আপনি চিন্তা করেন, আরে বেটা এটা 3,000 টাকা চাইতেছে, এ তো 3,000 টাকা নেই, এর মধ্যে কি এই ক্যামেরা কত রে, এইটা মেমোরি কত, র্যাম কত, রম কত, মেমোরি কত, এই ক্যামেরার পিক্সেল কত, এত জিনিস আছে। এগুলো কিন্তু কি ডিসিশন, এগুলো কিন্তু লজিক্যাল ডিসিশন। তার মানে মানুষ কোনো ডিসিশন, মানুষ ডিসিশন নেওয়ার যে সময় ওই জিনিসগুলো ভাবে, যে সে কোন সমাজে বসবাস করতেছে, তার সোশ্যাল স্ট্যাটাস কি, সে কি খায়, কি করে, কাদের সাথে চলাফেরা করে, সবকিছু হিসাব কিতাব করে এটা প্রোডাক্ট কিনতে যায়। যেমন এসি কিনতে যায়, এসি কেনার সময় মানুষ কিভাবে চিন্তা করে, একটা ফোন কেনার সময় মানুষ কিভাবে চিন্তা করে, কিছু ইমোশনাল ডিসিশন, কিছু হচ্ছে যে লজিক্যাল ডিসিশন। ডিসিশন দুইটাই, হয় ইমোশনাল নাই লজিক্যাল, কিন্তু তাকে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে, আরে বেটা এই ওয়ালটন কিনে দেখুন, ওয়ালটনের মধ্যে নাকশিটে ওয়ালটন কিনবো, আরে ওয়ালটন তো বেটা ইসে থাকে, ওয়ালটনের ফ্রিজ ট্রিজ তো তাকে দেখি বিভিন্ন দোকান, মুদি দোকান ফোকানে থাকে, এগুলোকে আমি কিনবো না। আমার বন্ধু বান্ধব আসলে যদি বাসায় এসে দেখে, আরে বেটা ওয়ালটনের ফ্রিজ এটা কেমন হয়, এই বিষয়গুলো কিন্তু তারা ভাবে। আবার কিছু ডিসিশন আছে ভেরি ইমোশনাল, আরে বেটা এটা জেনারেল এসি ছাড়া কিনুমি না, যা কি আছে কি না আছে এটা দেখার দরকার নেই। এরকম একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না? সো মানুষ ডিসিশন নেওয়ার আগে এই সমস্ত বিষয় যেমন ভাবে, এবং ভাবার আগে আবার তারা কিছু ডিসিশন নেয় ইমোশনালি, কিছু ডিসিশন নেয় লজিক্যালি। বাট পয়েন্টটা হলো যে মানুষ যখন কোনো কিছু খুঁজে না পায়, মানুষ যখন কোনো কিছু খুঁজে না পায়, তখন সে চিন্তা করে তার আশেপাশের মানুষ কি করছে। দেখবেন তখনই কিন্তু মানুষ ইয়া করে যে ভাই এই দোস্ত একটা এসি কিনবো, কোনটা কিনা যায় রে, এই দোস্ত একটা স্যান্ডেল কিনবো, কিন্তু কোনটা কিনা যায় রে, এই দোস্ত একটা এরকম এরকম শুনতে চায়, এরকম শুনতে চায়। এই সোশ্যাল প্রুফটা লাইক দ্যাট, যে মানুষ যখন, ওই যে দেখবেন যে গ্রামে একটা কথা আছে, পাশাপাশি বাস আর দেখা দেখি চাষ। দেখবেন যখন কোনো মাঠে কেউ যদি ধরেন ধান লাগায়, ওই কোন একটা জমিতে আশেপাশের মানুষ ওই দেখা দেখি সবাই ধান লাগায়। কেউ যদি পাট বনে, আশেপাশে দেখবেন ওই মাঠে সবাই, ওই জমির আশেপাশে সবাই পাট বনে। এই জন্য দেখা দেখি চায়। আর মানুষ কখনো একা বসবাস করে না, দেখবেন যে কোনো কোনো জায়গায় মানুষ দেখবেন একা বসবাস করে না। আছে কিছু মানুষ আছে, তারা দেখবেন যে ওই একটা দ্বীপে বসে আছে একা একাই, সেটা আলাদা হিসাব, কিন্তু মানুষ দেখবেন সবসময় পাশাপাশি বসবাস করে, একটা জনপদ গড়ে ওঠে যেখানে একটা পড়ে। সো মানুষ সবসময় কোনো একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, যদি আমরা প্রোডাক্টের পার্সপেক্টিভে ধরি, মানুষ প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ওই প্রোডাক্টের ভ্যালু প্রপোজিশন, বাদ বাকি যে ইয়াটিয়া দেখলো, দেখার পরে সে বেনিফিসার দেখলো, বেনিফিট দেখলো, এটা আমরা একটু রাখি, এই জিনিসটা আমরা একটু উপরেই রাখি। ধরো ফিচার দেখলো, বেনিফিট দেখলো, তারপরে সে চিন্তা করে কেনার সময় ডিসিশন নেওয়ার আগে যে অন্যান্যরা এই বিষয় নিয়ে কি বলতেছে। এইটাকে আমরা বলি হচ্ছে যে সোশ্যাল প্রুফ। এটা ব্রেন এইভাবে কাজ করে, এটা ব্রেনের বিভিন্ন বায়াস আছে, বা ব্রেনের কিছু প্রবণতা আছে, এরকম হাজারো প্রবণতা আছে। আহ, যেমন ধরেন আমরা একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন রাস্তার ফকির যখন ভিক্ষা করে, আপনি শাহবাগ মোড়ে যান,
অথবা হচ্ছে যে আপনি ফার্ম গেটের ওই মোড়ে যান, দেখবেন ওইখানে যারা হচ্ছে ভিক্ষা করে ওদের হচ্ছে যে ইয়া থাকে, দেখবেন যে ওদের বাটি আপনি সকাল 9টার সময় যেও দেখবেন যে ওদের বাটির মধ্যে বেশ কিছু টাকা পয়সা মিলিয়ে আছে। আবার আপনি যখন ওরা সকাল 9টায় বসছে, 4টার সময় বা দুপুরে খাইতে আসার উঠে যাবেন, তখনও দেখবেন যে ওদের বাটি ভরা। তার মানে কি, একদম সকালবেলা যখন যে বসে তখনও দেখবি যে ওদের বাটির মধ্যে টাকা পয়সায় ভরা। কেন ভাই? তার মানে সে মানুষকে বোঝাতে চায় যে ভাই অন্যান্য মানুষও টাকা দিচ্ছে, তুমিও একটু দাও। তখনই আমাদের ব্রেনের ওই প্রবণতা কাজ করে, ঠিক আছে রে ভাই, এর দিই, সবাই যেহেতু দিচ্ছে আমি একটু দিই। একটা প্রোডাক্ট কেনার সময় যেমন ওর ভ্যালু প্রপোজিশন দেখতেছে, ওর প্রাইসিংটা দেখতেছে, আদৌ আমি এই টাকাটা দিয়ে, যখন লজিক্যালি চিন্তা করে যে আইফোন কেনার ক্ষেত্রে ভাই ইমোশন, আরে ভাই কত দাম, ঠিক আছে কিনে নিব। কিন্তু যদিও মানুষ প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ম্যাক্সিমাম লজিক্যাল, সরি, ইমোশনাল ডিসিশন বেসিসই নেয়, বাট এছাড়াও লজিক্যাল ডিসিশন নেয়। অথবা মানুষের ব্রেন কাজ করার সময় দেখবেন, ব্রেন নিয়ে পড়ালেখা করবেন, দেখবেন যে ব্রেন যখন কাজ করে তাহলে লজিক্যাল এবং ইমোশনাল দুইটা ওয়েতেই আসলে একটা মানুষের ব্রেন কাজ করে। কোনো সময় ইমোশনাল, কোনো সময় লজিক্যাল চিন্তা ভাবনা করে মানুষ একটা ডিসিশন নেয়। এটা কিন্তু ব্রেনের প্রবণতা, এটাই ব্রেন এইভাবেই কাজ করে, এটাই মানে বায়োলজি, ঠিক আছে? সো মানুষ তখন দেখে যে আমি যে প্রোডাক্টটা নিব, আমি যখন এই জিনিসগুলো দেখলাম, দেখি অন্যান্য মানুষ কি করতেছে, তখনই আমরা এই সোশ্যাল প্রুফটা দেখার চেষ্টা করি। তো সোশ্যাল প্রুফ অনেক ভাবে, কেউ টেস্টিমোনিয়াল দিচ্ছে, কেউ রিভিউ দিচ্ছে, কেউ দেখবেন যে পেজে অনেক সময় ইউজার জেনারেটেড করে, যেমন আপনারা বিভিন্ন স্ক্রিনশট নিয়ে ধন্যবাদ, থ্যাংক ইউ স্কিল আপার, থ্যাংক ইউ শামিম বস, আপনার এই কোর্স না করলে আমি জীবনে কিছুই হইতো না, এই ধরনের কথাবার্তা বলে না? আরেকটা মানুষ এসে কিন্তু এটা দেখে, তখনই ওর ব্রেন এইভাবে, ওই ব্রেনে ওই প্রবণতা শুরু হয়, এই কোর্সটা আমি নিব, একটা অ্যাকশন নেওয়ার জন্য প্রবণতা তৈরি। এটা হিউম্যান সাইকোলজি এরকমই কাজ করে। এই জন্য যে সে হিউম্যান এই সোশ্যাল প্রুফ দিচ্ছে কিনা, তখনই দেখেন, এই দেখেন এই ল্যান্ডিং পেজটা করার সময় সে সুন্দর করে এই যে ট্রাস্ট পাইলট, গুগল থেকে এতগুলো রিভিউ পেয়েছে, সেখানে আউট অফ কত, হোস্ট অ্যাডভাইস থেকে পাইছে, ওয়েব কি বিগিনার থেকে পাইছে, সেটা দেখতেছে। এটা কেন দেখে সে? এখানে ক্লিক করলে কিন্তু ওখানে নিয়ে যাওয়ার কথা নেই না, এই এই যে এটাতে নিয়ে যাচ্ছে, তাই না? এটাতে আমরা যাইতে দেখি, টেস্ট পাইলটে যে দেখতেছে হোস্টিঙ্গারের মোটামুটি ভালো, কে কি লিখতেছে সেটা একটু পড়ার চেষ্টা করে। দ্যাটস ইট, বুঝতে পারছেন? সো মানুষের এই প্রবণতাটা আছে, মানুষের ব্রেনে এই প্রবণতা আছে, যে মানুষ যখন কোনো একটা ডিসিশন নেওয়ার আগে সে দেখে যে এইটা সম্পর্কে আর কে কিভাবে দেখছে, এটা কে কিভাবে, তখন তারা এই ধরনের সোশ্যাল প্রুফ দেখার চেষ্টা করে। এটাকে আমরা ব্যবহার করেছি ল্যান্ডিং পেজে। যদি ল্যান্ডিং পেজে ব্যবহার করে থাকে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, এটা ঠিক আছে। এইবার ধরো এখানে তারা হচ্ছে যে ওই প্ল্যানটা, ধরো এখানেও মোটিভেট হলো না, এর পরবর্তীতে সে আবার একটু স্ক্রল করলো, দেখেন এখানে সে আরেকবার একটু ধাক্কা দিয়ে দিচ্ছে, প্রাইস দিল, প্রাইস দেওয়ার পরে ভাই 2 মান্থ ফ্রি পাচ্ছ, চুজ এ প্ল্যান, করবা কিনা? দেখেন এখানে আবার সে সিটিএ, একই সিটিএ কিন্তু। এই জন্য বলা হয়েছে এখানে যে, এখানে ক্লেম ডেল, এখানে আবার এখানে এসে মোটিভেটের পর আবার তাকে সিটিএ দেখানো হচ্ছে, এখানে সেভ 70%, একই জায়গা কিন্তু নিয়ে যাবে, একই জায়গায় নিয়ে যাবে সিটিএ, সব সিটিএ, কল টু অ্যাকশন, মানে একটা অ্যাকশন নেওয়ার জন্য তাকে আমরা কেন দেখেন, এর পরপরই কেন রাখলাম, ওই যে মানুষের প্রবণতা কাজ করে, যে ভাই মানুষের একটা বায়াস বা মানুষের একটা প্রবণতা, মানুষের ব্রেনের এটা ব্রেন কাজ করে যে ভাই অন্যান্যরা কি বলতেছে, পাশাপাশি বাস, দেখা দেখি চাষ, দেখা দেখি চাষ, তার মানে ও এখানে আলু, আহ, আলু মানে লাগাইছে, ঠিক আছে আমারও পাশের জমিতে আলু লাগাইতে হবে, এই প্রবণতাটা কাজ করে। তখনই সে সুন্দর করে দেখেন এই জায়গাটা, এই অ্যাকশন কি, অ্যাকশনটা নিবা, কারণ এরপরেই তো তোমার মাথার মধ্যে হুলস্থুল শুরু হয়ে যাবে যে আমার তাহলে কিনে ফেলতে হবে। তখনই দেখেন এখানে আমরা সিটিএ ব্যবহার করেছি। দেন যদি তুমি এখানে মোটিভেট না হও, সুন্দর করে এটা পড়ো, এই যে এখানে কি কি আছে সেটা পড়তেছেন। দেন ধরেন এই ভদ্রলোক আবার একটা ইয়া ব্যবহার করছে, আবার তারা একটা ধাক্কা দিছে, এই ভদ্রলোক কি বলছে, ঠিক আছে, এই আর কি। এখানে হচ্ছে ফিচার বেনিফিট দিল, দেন আবার এখানে দিল, এই আর কি। আরেকটা জিনিস আছে এখানে, একটা কথা, এখানে এসে আবার বলতেছে যে ভাই গেট স্টার্টেড, সো এখানে একটা সিটিএ রেখেছে আর, তাই না? দ্যাটস ইট। এরপরে দেখ এগুলো মোটামুটি, এরপরে ওরা পেজ স্পিড স্পিড নিয়ে আরো অনেক কথাই বলেছে, এই কথাগুলো বললেও হয় না বললেও হয়, বাট ওরা দিচ্ছে, ওর মধ্যে আসলে অ্যাকশন নিয়ে ফেলা উচিত। কিন্তু দেখেন এই জন্য ওরা পেজটাকে অনেক বড় করেছে, যে কারণে দেখেন একই জিনিস একটু, যেমন ওখানে শুধুমাত্র, এখানে শুধুমাত্র হচ্ছে যে ওরা টেস্ট পাইলটের লিঙ্কে ক্লিক করলে আপনি এগুলো দেখতে পারবেন, বাট ওখানে একটা ইয়া করলো। আরেকটা জিনিস হলো যে ওই ভদ্রলোক মোটামুটি এখানে এবার ও কে কি বলেছে সেটা আরেকটু ডিফাইন করলো, দেন এখানে আবার বললো গেট স্টার্টেড করো, হ্যাঁ, এখানে কিছু ফ্যাক্ট ইয়া টিয়া থাকলো কি না থাকলো, যাই হোক ফ্যাক্ট ট্যাগ দিলো, আবার এখানে গেট স্টার্টেড করলো। তার মানে
এবং এর মধ্যে কিন্তু সে ফিচার বেনিফিটও আবার বলে যাচ্ছে, দেখেন ফিচার বেনিফিটও বলে যাচ্ছে। সো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা বলতে পারি সেটা একটা প্রপার ল্যান্ডিং পেজ বা প্রোডাক্ট পেজ, তুমি যে যেটাই বলো সেখানে এই জিনিসগুলো থাকতে হবে। এবং এক একটা ইনফরমেশন যখন তুমি ডিফাইন করেছো সেখানে কিন্তু বস একটা প্রপার হোয়াইট স্পেসিং ব্যবহার করা, যেমন এই এইটা একটা আহ, এটা একটা পোর্শন, এর পরের পোর্শনে পরে একটা সুন্দর হোয়াইট স্পেসিং করা যাতে তোমার চোখে আরাম লাগে বা একটা সাথে ইনফরমেশন না মিলে যায়। দেন তারপরে তুমি এটা দিয়েছো, তারপরে একটা হোয়াইট স্পেস ব্যবহার করেছো, তারপরে এই ইনফরমেশন গুলো দিয়েছো, তারপরে তুমি একটা হোয়াইট স্পেস ব্যবহার করছো, তারপরে ইনফরমেশনটা দিয়েছো, তারপরে একটা হোয়াইট স্পেস ব্যবহার করছো, দেন যাতে চোখে আরাম লাগে। এই সব এখানে আমাদের একটা জিনিস লেখা উচিত, প্রপার হোয়াইট স্পেসিং, প্রপার হোয়াইট স্পেসিং, এই জিনিসগুলো থাকে তাহলে আমরা বলতে পারি সেটা একটা প্রপার ল্যান্ডিং পেজ। দেখি আমি এইটুকুর মধ্যে একটি প্রশ্ন টশ্ন নিয়ে, আমি জানি এর মধ্যে কোনো প্রশ্ন নাই, তারপর দেখি একটু পড়া আছে কোনো প্রশ্ন, একটু শুনি তো। যে প্রশ্নগুলো এখন করবেন সে প্রশ্নগুলো লাস্ট মানে এর পরবর্তীতে আনসার পাবেন আর কি। আসসালামু আলাইকুম বস। জি বস স্যার। একটা হচ্ছে সেটা হচ্ছে বস, মানে তাহলে তো আমাদের ওই যে বিজনেস ভেদে এই সিদ্ধান্তটা নিতে হবে যে কোথায় আমরা সিটি এটা দিব। মানে আমরা যেমন হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে অনেকগুলো সিটি ব্যবহার করতে পারতেছি, মানে অন্যান্য ক্ষেত্রে তো আমরা এতগুলো ব্যবহার করতে পারবো না, তাই না স্যার? না 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 না, সেটাই যে আমরা এই জন্য গেলাম। বা তুমি যদি ইয়া করো তখন আমরা আরো অনেক কিছু করতে পারি, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তুমি যদি এই পেজে অনেক ইনফরমেশন দাও, ধরেন আপনি এই পেজে অনেক ইনফরমেশন দিন, তাই না? যেমন এই পেজের ইনফরমেশন আসলে এখানেই শেষ হয়ে গেছে, সো আপনি এখানে একটা সিটি ব্যবহার করছেন, দ্যাটস ইট। কিন্তু অ্যামাজনে যাই, ধরেন আমরা যদি অ্যামাজনে যাই, ওরা হয়তো একটা সিটি ব্যবহার করে, ধরেন আমরা যদি অ্যামাজনে যাই, ধরেন আমি এই প্রোডাক্টটা পছন্দ করি, দেখি, ধরেন আমি এই প্রোডাক্টে গেলাম, ধরো আমি এই প্রোডাক্টে গেলাম, দেখেন ওদের ইনফরমেশন গুলো না, ওরা এতটুকুই রেখেছে। এরপরে এই প্রোডাক্টের প্রচুর ইয়া দিল, আরো ডেসক্রিপশন দিল, এখানে কোন প্রোডাক্টের কোনটার কি ইয়া সেটা দিল। দেন হচ্ছে যে মোটামুটি এখানেও প্রোডাক্টের ডেসক্রিপশন দিল, মাঝে মাঝে রিলেটেড প্রোডাক্ট দিয়ে ক্রস সেলিং করলো। এরপরে এখানে রিভিউ টিভিউ গুলো দিচ্ছে। দেন হ্যাঁ, আপনি একটা সিটি ব্যবহার করতে পারেন, বা বেশি ইনফরমেশন হলে আপনি নিচের দিকেও সিটিয়ে ব্যবহার করতে পারেন, এই আর কি। তারপরে তারপরে একটু শুনি দেখি। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, একটা প্রশ্ন করতে পারি? সেটা হলো, এখানে কি যেমন অনেক সময় দেখা যায় যে নিচে একটা আপ স্ক্রল বাটন থাকে, এরকম কি ইউজ করার কোনো ইয়ে মানে করব? এইটা বস আমরা করতে পারি। আমি প্রাথমিক দেখাই বললাম, আমি প্রাথমিকভাবে বললাম যে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ তখনই বেটার হবে, কিভাবে বুঝবো, যদি এই জিনিসগুলো মেনটেন থাকে। এর পরবর্তীতে আমরা কি করতে পারবো কি পারবো না সেটা আমাদের ডেটা বলে দিবে এই ওয়েবসাইটের জন্য, সেটা আমরা পরে আসবো। আমরা পারি, যে কোনো কিছু পারি, কিন্তু ওভারঅল একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের জন্য এই জিনিসগুলো আমাদের থাকা উচিত, যাতে আমরা দেখেই বুঝে ফেলবো যে হ্যাঁ এই ল্যান্ডিং পেজটা ঠিক আছে। এরপরেও ধরো তোমার এই ল্যান্ডিং পেজ থেকে কনভার্ট হয় না, তাহলে কোথায় কি প্রবলেম আছে, তখন আমরা চলে যাবো ডেটা অ্যানালাইসিস। কথা বোঝা গেছে? আমরা ঠিক। সবই পারি। জি জি, থ্যাংক ইউ। বাস এক কথায় এগুলো হচ্ছে চেক লিস্ট একটা ল্যান্ডিং পেজের জন্য। অবশ্যই, অবশ্যই এটা একটা মানে প্রাথমিক অবস্থায় দেখে আমরা কি কি করতে পারি। ওই যে হাইপোথিসিস তৈরি করবেন না, তো হাইপোথিসিস জি জি। করতে হলে তো ভাই আপনার একটা নলেজ লাগবে। হাইপোথিসিস মানে কি? একটা অনুমান করা। তো মানুষ অনুমান করে কিসের উপর ভিত্তি করে? তার প্রিভিয়াস নলেজ থেকে। সেই প্রিভিয়াস নলেজটা কি? এই নলেজ না থাকলে তো আপনি হাইপোথিসিস বানাবেন কেমনে? আমরা ওই যে সিআরওর প্রসেসের মধ্যে পড়লাম না যে হাইপোথিসিস জি বানাইতে জি হইব। বস। কথা বোঝা গেছে? এরপরে হাইপোথিসিস করে আমাদের ওই প্ল্যানিংটা তৈরি করা, অডিট প্ল্যানিংটা তৈরি করা, তাহলে আমরা কি কি করব এই হাইপোথিসিস, এইবার ওই হাইপোথিসিস আমরা ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করার পরে আবার ডেটা অ্যানালাইসিস করব, কোথায় কোথায় আবার প্রবলেম আছে, আদৌ কনভার্ট হচ্ছে কিনা। যদি হয় তখন, যেমন অলরেডি হাইপোথিসিসের উপরে আমাদের ফজলে এলাই স্যার সম্ভবত 2টা সিআরওর কাজ করে ফেলেছে। একটাতে $800 নিছে,
আরেকটা কত নিচের জন্য স্যার ভুলে গেছি, 212 না কত টাকা। মানে ও যখন আমার দিল, মানে পরানটা ভরে গেল দেখে। আর যাই হোক, এরকম আর কেন, আরো ব্যাপার আছে, আরো ব্যাপার আছে। একটা ল্যান্ডিং পেজ প্রপার আপনি আরো কিভাবে বুঝবেন, খুব খেয়াল করে দেখেন। যেমন ধরেন যে, আচ্ছা এটা আমরা ল্যান্ডিং পেজের সময় বলবো না, আপাতত এতটুকুই আমরা থাক, এটা আমরা ল্যান্ডিং পেজের সময়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বুঝা গেলাম যে একটা ইউজারের জার্নি কেমন হয়, একটা ইউজারের জার্নি কেমন হয় একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে, টোটাল জার্নিটা কেমন হয়, সেখানে এসে কি কি করে কি না করে। এরপর আমরা বোঝার চেষ্টা করলাম, যেহেতু এটা করে একটা ইউজার ইন্টারফেসের উপরে, তার মানে ইউজার ওয়্যার ফ্রেমিং বা লেআউট জিনিসটা কি, ইউজার ইন্টারফেস জিনিসটা কি, ইউজার এক্সপেরিয়েন্স জিনিসটা কি। সেখানে আমরা বোঝার চেষ্টা করলাম যে কত সহজে আমাদের যে মেইন গোল, সেটা কত সহজে একটা লোক ফুলফিল করে ফেলতেছে, সেটাই আমাদের হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, তাই না? আচ্ছা, সেটা বুঝলি। এরপরে বোঝার চেষ্টা করলাম যে একটা ল্যান্ডিং পেজ, সরি, এরপরে বোঝার চেষ্টা করলাম ওয়েবসাইটের হোম পেজ এবং ল্যান্ডিং পেজ জিনিসটা কি এবং কেন আমাদের দরকার, তাই না? একটা পজিটিভ ভাইব তৈরি করে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে তোমার অন্যান্য পেজে যাওয়ার একটা গেটওয়ে হিসেবে আমার এটা কাজ করে। আর ল্যান্ডিং পেজটা আমাদের কি, যেখানে আমরা স্পেসিফিক অ্যাকশন নেওয়ার জন্য মানুষকে মোটিভেট করার চেষ্টা করি, এনকারেজ করার চেষ্টা করি। তখনই মানুষ একটা স্পেসিফিক অ্যাকশন নেওয়ার জন্য এনকারেজ হবে, তারপরে সে অ্যাকশন নেওয়ার জন্য পাগলপাড়া দিশেহারা হবে তখনই যখন ওই ল্যান্ডিং পেজটাতে এই ইনফরমেশন গুলো থাকবে। এইবারে ইনফরমেশন গুলো তুমি কিভাবে ডিফাইন করবা সেটা আমরা ল্যান্ডিং পেজ ইসের সময় পড়বো। আর আপাতত আমরা জানলাম যে এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। ফ্যান্টাস্টিক, আমরা শিখে পেলাম। আচ্ছা, এইখান থেকে এখন পর্যন্ত আমরা যেটা বুঝলাম, তার মানে এই ওয়েবসাইটে আইসা দিন শেষে আমাদের গোল কি, পারচেস করা। কারণ পারচেস না করলে কনভার্সন রেট বাড়বে, আর কনভার্সন রেট না বাড়লে অ্যাজ এ সিআরও এক্সপার্ট আপনার চাকরি থাকবে না, টাকা দেবে। কথা ঠিক না? এখন তার মানে আমরা যদি এখন এই ওয়েবসাইটে ভাই মানুষ আসতেছে কিভাবে, সে ডিরেক্ট আসতেছে, তারপরে সে হচ্ছে যে থ্রু এসইও বা অর্গানিক সার্চের মাধ্যমে আসতেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আমরা শেয়ার করতেছি সেখান থেকে আসতেছে, গুগল শপিং অ্যাড, গুগল পিপিসি অ্যাড, গুগল রিমার্কেটিং অ্যাড, ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাড, এই সমস্তের মাধ্যমে আসতেছে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে আসতেছে, তাই না? এখানে আসতেছে। আচ্ছা, আসতেছে কোথায়? সবাই কিন্তু আসতেছে ভাই ওয়েবসাইট। তাহলে আমাদের ঘটনা হচ্ছে যে আমরা ওই চ্যানেলের থ্রু দিয়ে ইউজারদেরকে এখানে আনতেছি, এইখানে আইনা আমরা সেই এক স্পেসিফিক অ্যাকশন নেওয়ানোর জন্য তাকে মোটিভেট করতেছি, যাতে সে স্পেসিফিক অ্যাকশন নেয়, এনকারেজ হয় অ্যাকশন নেওয়ার জন্য, এইটা আমরা করতেছি, তাই না? তার মানে এখানে আমরা দুইটা পার্ট দেখতে পাই। একটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের কি অবস্থা, মানে ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস, এই জিনিসগুলো ঠিক আছে কিনা, ওয়েবসাইটের ব্যাক এন্ডে ওয়েবসাইটের লোড, ওয়েবসাইটের একটা স্ট্রাকচার থাকে। হ্যাঁ, ওয়েবসাইট আমি আসতেছি একটু পরে। ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিক আছে কিনা, ওয়েবসাইটের লোডিং টাইম ঠিক আছে কিনা, ওয়েবসাইটে এসইও ঠিকঠাক করা হয়েছে কিনা, এগুলো আমাদের জানতে হবে। এক। দুই নম্বর হচ্ছে যে আমরা যে এইখানে আসার পরে সে কি ইন্টারাকশন করতেছে, সে কি অ্যাকশন নিচ্ছে, সেখানে সে কোথায় কনফিউশন ফেস করতেছে, কোথায় তার কাছে ফ্রিকশন মনে হচ্ছে যে কি রে ভাই এনে ক্লিক করবো না এনে ক্লিক করবো, ভাই এনে ক্লিক করলে ক্লিক করতেছে অ্যাড টু কার্টে ক্লিক হয়ে যাচ্ছে বাই নাওতে, মানে একটা ফ্রিকশন তৈরি হচ্ছে, এগুলো আমাদের চেক করতে হবে। আচ্ছা, তারপরে পুরো ফানেলিংটা আমাদের অ্যাড টু কার্ট থেকে চেক আউট পর্যন্ত পেমেন্ট দেয়া নেয়া, ফর্ম ফিল আপ করা, এই জায়গাটা কোনো কনফিউশন ফ্রিকশন আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। তাহলে একটা হচ্ছে ওয়েবসাইটের লেআউট গত দিক, ইউজার এক্সপিরিয়েন্স, লোডিং ফোডিং, এগুলো চেক করতে হবে। আরেকটা আমাদের চেক করতে হবে যে
এইখানে আসার পরে সে কি ইন্টারঅ্যাক্ট করতেছে, সেই ইন্টারঅ্যাক্টের মধ্যে কোনো কনফিউশন ফ্রিকশন আছে কিনা, কোথায় যা বাউন্স ব্যাক করতেছে এটা চেক করতে হবে। আরেকটা স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হলো তুমি যে ভাই ওই দিক ক্যাম্পেইন চালাচ্ছ, টাকা খরচ করতেছো, সেই ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি গুলো ঠিক আছে কিনা, তুমি যে ভাই অফারটা দিচ্ছ সেটা এখানে ঠিক আছে কিনা, কোন সময়ে কোন ধরনের অফার দিবা, কোন ধরনের ইমেল ক্যাম্পেইন করবা। আহ, ধরো তোমার কি বলে ওটারে, এভারেজ অর্ডার ভ্যালু কম হচ্ছে, তাহলে আমি কিভাবে বাড়াতে পারি, আমার বাউন্স রেট বেড়ে গেছে কিভাবে এটা কমাইতে পারি, এই ধরনের strategy। তাহলে 3 ধরনের স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার থাকতেছে স্ট্র্যাটেজির পয়েন্ট অফ ভিউ থেকে, তাই না? এখন যদি আমরা সিআরও অডিট করতে যাই, তাহলে প্রথম আমাদের কাজ কি করতে হবে, প্রথম আমাদের কাজ হলো ওয়েবসাইটের এই বিষয়গুলো চেক করতে হবে, এসইও ঠিকঠাক আছে কিনা, স্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা, লোডিং ঠিকঠাক আছে কিনা, এই জিনিসগুলো আমাদের চেক করতে হবে। দেন আমাদের চেক করতে হবে ওয়েবসাইট এবার আসলো, ওয়েবসাইটে আসার পরে তাদের যে জার্নি, এটারে বলা হচ্ছে তোমার বিহেভিয়ারটা ঠিক আছে কিনা, এটা আমাদের চেক করতে হবে। বিহেভিয়ার ঠিক আছে কিনা, বিহেভিয়ারে কোথায় যে স্যার কনফিউশন মনে হচ্ছে, কোথায় যে ফ্রিকশন মনে হচ্ছে, এই জায়গাগুলো আমাদের চেক করতে হবে। আরেকটা চেক করতে হবে যে ভাই আমার তো দিন শেষে কনভার্সন রেট বাড়াইতে হবে, তাহলে ওই দিকে এবার আমার এটা বিহেভিয়ার অ্যানালাইসিস মানে আমার কোয়ালিটিভ অ্যানালাইসিস। এইবার আমাদের কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করে দেখতে হবে ভাই এভারেজ অর্ডার ভ্যালু কত, বাউন্স রেট কত, আমার কাস্টমার কারা, ওই অনুযায়ী আমাকে ক্যাম্পেইন যারা রান করতেছে ক্যাম্পেইন স্পেশালিস্ট, তাদেরকে আমাদের বলতে হবে যে ভাই এই মুহূর্তে এই স্ট্র্যাটেজি করা উচিত, কার্ট অ্যাবান্ডন রেট এত পার্সেন্ট স্ট্যান্ডার্ড, বাইরে হয়ে গেছে এত পার্সেন্ট, তাহলে কি করা যায়, এখানে কার্ট অ্যাবান্ডন কমার জন্য কি স্ট্র্যাটেজি হতে পারে, সেটা ওকে বলতে হবে। এই 3 ধরনের খেলা আমাদের যদি আমরা শেষ করে ফেলতে পারি, তাহলে আমরা সিআর এক্সপার্ট হয়ে যাব। ঠিক আছে, এবার আমাদের প্রথম এবং প্রধান কাজ আমরা এখান থেকে চলে যাব এই এখানে এই শীটটাতে আমরা চলে যাব। আমাদের আমরা সিআরও অডিট করব, সিআরও রিপোর্ট করব। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম মোটামুটি একটা হাইপোথিসিস তৈরি করলাম। হাইপোথিসিস এখনো তৈরি হয়নি, আমাদের আরো বেসিক কিছু ইয়া আছে আর এইগুলো করার পরে আমরা এটা ইয়া করতে পারি। এটাও আপনি দেখে বুঝে ফেলবেন যে কি কি থাকা উচিত, কেন থাকা উচিত, এই সমস্ত ব্যাপার স্যাপার আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের পয়েন্ট হলো যে সিআরওর ফার্স্ট অফ অল ওই যে 3টা জিনিস ছিল, ওয়েবসাইট এন্ডে, ক্যাম্পেইনের স্ট্র্যাটেজির এন্ডে, বিহেভিয়ার অ্যানালাইসিসের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এখানে ধরি, আমরা ধরে একটু লিখে ফেলি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। ওয়েবসাইটের প্রথম কাজ হলো ওয়েবসাইটে বিরক্ত হলে বলুন, ক্লাস শেষ করে দেবো। কারোর কি খারাপ লাগতেছে ভাই? ওয়েবসাইট স্ট্রাকচারাল অডিট, অ্যানালাইসিস বা অডিটই তুমি লেখো এখানে। আরেকটা হচ্ছে যে তোমার হচ্ছে যে বিহেভিয়ার অ্যানালাইসিস, বিহেভিয়ার। শব্দ করতেছেন কেন ভাই? একটা কথা বলার সুযোগ দিচ্ছেন, শব্দ করা শুরু করে দিতেছেন ভাই। বিহেভিয়ারাল অডিট। আরেকটা হচ্ছে যে ভাই তুমি যে ক্যাম্পেইন গুলো করতেছে ওখানকার আছে ক্যাম্পেইন স্টার্টেড, হুম, ক্যাম্পেইন ক্যাম্পেইন স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং টু বা বেসড অন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, অডিট বা অ্যানালাইসিস যাই দাও ভাই, অডিট সরি কোয়ান্টিটেটিভ, এটা এটা মেরে দাও এখানে, এটা মেরে দাও এখানে, বেস বিহেভিয়ারাল অডিট কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, অ্যানালাইসিস। আর এইটা হলো যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বা কোয়ালিটেটিভ অডিট বা অ্যানালাইসিস। ঠিক আছে, analysis। এই 3টা কাজ আমাদের করতে হবে। প্রথম আমরা একটু দেখার চেষ্টা করি ওয়েবসাইটের স্ট্রাকচার মতো ব্যাপার স্যাপার আর কি। আর একটু পড়াই তারপরে শেষ করে দেবো নাকি ভাই, নাকি স্যার? জি বস, পড়া। নেট প্রবলেম মেবি, নেট ইস্যু বস, জি বস। নেট ইস্যু।
আমার কথা কি শোনা যাচ্ছে না ক্লিয়ার? জি 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 বস, শোনা ক্লিয়ার। যাচ্ছে। নেট, আচ্ছা নেট ইস্যু আরেকজন আমার, আচ্ছা ঠিক আছে। এইবার হচ্ছে এই শীটটা ভাই আমি বানাইছি পড়ানোর জন্য, আপনি এটাও ইউজ করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি হচ্ছে ভাই এটা একটা এক্সেল শিটে তৈরি করে ফেলতে পারেন। আমি পরবর্তীতে পড়ানোর পরে এই প্রত্যেকটার সাথে একটা এক্সেল শিট অ্যাড করে দিব, বাট এটাও আপনি দিতে পারেন, এটাও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ক্লায়েন্ট ওই এক্সেল শিটে দিলেন কি আহ, এই ডকে দিলেন এটা দেখে না, ও দেখে তোর মূল মূল বস্তু আছে কি। আচ্ছা, এবার আমাদের পয়েন্ট হলো যে কখন আমরা আসলে একটা সিআরও অডিট করি। সিআরও অডিট করার এই বড় বড় বিশেষজ্ঞরা বলেছে, আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের এই ডকুমেন্ট গুলো আমি জাস্ট এক জায়গায় সাজিয়ে দিই, ম্যাক্সিমামই বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা। তো এই কথাগুলো আবার অনেকে এমন ভাবে নেয়, যেমন সেদিন আমাদের একটা পোস্টে কমেন্ট করেছিল, যার বসই শেখায় চুরি করা তার স্টুডেন্টরা তো চুরি করবেই। দুঃখের বিষয় হলো ওই ছাগলটাও আমাদের স্টুডেন্ট যে কমেন্ট করেছে, খুব খারাপ লাগলো দেখে। এইভাবে নিয়েন না আর কি, আর যদি করেন তাও বলতে পারে না। একটা সিআরও অডিট করতে হয় ই কমার্সের ক্ষেত্রে, বিশেষজ্ঞরা বলেছে যে 250টা যদি পারচেজ হয় তোমার ওয়েবসাইটে, তাহলে তুমি সিআর অডিট করো ই কমার্সের ক্ষেত্রে। এখন 250টা হয়নি, তার মানে কি আপনি সিআর অডিট করতে পারবেন না? অবশ্যই বাস পারবেন। সেটা নিয়ে আমি পরে কথা বলবো না। এটা একটা মানে বড় বড় প্লেয়াররা, বি2বি বিজনেসের ক্ষেত্রে তোমার 150টা সাইন আপ হয়েছে, তখন তুমি সিআর অডিট করো। এবং বলেছে $5,000 স্পেন্ড করেছো, তখন তুমি সিআর অডিট করো। এটা হচ্ছে একটা ডেটা, মানে এটা একটা স্ট্যান্ডার্ড। বাট এই যে যদি আমরা সিআর অডিট না, আমরা যে জিনিসগুলো শিখতেছি ওইখান থেকে কিছু জিনিস কিন্তু আমরা কি না করেই, এই সমস্ত জিনিস না হলেও আমরা করতে পারবো। মানে এইটাকে আপনি একদম বাইবেল হিসেবে ধরেন না। ধরেন কেউ $1,000 করছে, তখন কি আমরা শেয়ার অডিট করতে পারবো না? সেখানে $1,000 করছে, আমার 10 জন ইউজার আসেনি। 10 জন ইউজার যদি, যেমন 10 জন ইউজার যদি 3 মিনিট করে আমার ওয়েবসাইটে থাকে, তাহলে ওই 10 জনের ডাটা অ্যানালাইসিস করলে আমি অনেক ইনফরমেশন পেয়ে যাবো। বাট এটা একটা ডেটা, এটা বড় বড় প্লেয়াররা বলেছে তাই লেখা। কিন্তু এর বাদেও কি আমরা করতে পারবো না? পারবো। আপনি $1,000 খরচ করলে কি পারবেন না ভাই? 10 জন ইউজার আসে না, আপনার ওয়েবসাইটে 10টা সেল হয়েছে, 10 জন ইউজার আসছে, বা 10 জন ইউজার আসছে তারা কেনে নাই, কিন্তু মিনিমাম 3 মিনিট করে ছিল, বা 2.5 মিনিট 3 মিনিট করে ছিল, বা 2 মিনিট 3 মিনিট করে ছিল। ওদের ওইটা অ্যানালাইসিস করলে তো আমরা বুঝতে পারি যে কেন আসলে পারচেজ হচ্ছে, তাই না? এটা আমরা করতে পারবো, এটা ডেটা। কিন্তু ক্লায়েন্টকে এই ধরনের কথাবার্তাগুলো বললেন না, কারণ ক্লায়েন্ট আর সিআরওতে আসলে আপনার যখন আসবে, তখন আসলে একটা মিনিমাম অ্যামাউন্ট, এই ধরেন এই 5,000 না হলেও $2-3,000 ক্লায়েন্ট খরচ করে, যদি স্মল মিডিয়াম বিজনেস হয়, বড় বড় কোম্পানি তো আপনাকে হয়তো এভাবে হায়ার করবে না। বাট আমরা যারা ফাইবার বা আপওয়ার্কে যে স্মল মিডিয়াম, হ্যাঁ বড় কোম্পানিরও করি, বড় কোম্পানিরও যে আমরা ছেলেপেলে কাজ করে না বিষয়টা তা না। বাট যারা আসলে আসবে, তারা আসলে ভাই আপনার ওই 2, 4, 5, 10,000 খরচ করেই তারপরে আপনার কাছে আসবে। এটা চেকিং করার দরকার নেই, আপনি ওই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস যখন অ্যাক্সেস দিবেন, তখন আপনি দেখতে পারবেন কত টাকা খরচ করেছে। সো এটা একটা স্ট্যান্ডার্ড, এইটার সময় আমরা করব, বাট এটার নট বাইবেল। সো আপনি ওইভাবে ধরে নেবেন, ক্লায়েন্টের সাথে কথা বলার দরকার, বা ক্লায়েন্ট যখন আপনার কাছে সিআরও হেল্প নিতে আসবে, তখন সে একটা খরচ করে, কারণ সে বিপদে না পড়লে তবে আপনার কাছে আসবে, তার মানে সে টাকা খরচ করে যাচ্ছে কিন্তু সেল হচ্ছে না, কনভার্ট হচ্ছে না, তখনই কিন্তু বাস আপনার কাছে আসবে। তার মানে একটা মিনিমাম অ্যামাউন্ট করবে, মানে একটা অ্যামাউন্ট শেষ করেই সে আসবে। তার একটা স্ট্যান্ডার্ড হলো যে এরকম হলে পারে, যদি আমরা ডেটা অ্যানালাইসিস করি তাহলে ডেটাটা আমরা ভালো পাই। কিন্তু আসলে আমরা কিসের ডেটা অ্যানালাইসিস করি? আমার 10 জন আসুক, অসুবিধা নেই। 10 জন যদি এক একটা মানুষ 3 মিনিট করে থাকে, 2 মিনিট 2.5 মিনিট 3 মিনিট করে থাকে, ওই 10 জন 100 জনের ডেটা অ্যানালাইসিস করলে আমরা করতে পারি, দ্যাটস ইট। আচ্ছা, এখানে বস, এখানে একটা হচ্ছে, আমাদের প্রথম কথা হলো যে ওয়েবসাইটের স্ট্রাকচার অ্যানালাইসিস। কত বাজে ভাই? আর একটু সময় ক্লাস নিই, কি বলেন? আর একটু ক্লাস নিই না রে নেন ভাই? ভাইয়া নেন, সমস্যা নাই, নেন জি বস, নেন জি নেন, বস নেন। সমস্যা নাই, নেন। খুব বেশি খারাপ লাগছে না ভাই নেন। বাস। না ঠিক বস, আছে, নেন, ঠিক আছে ভাই, নেন। আওয়াজ দেখে মনে হয় এই সমস্ত জিনিস মনে হয় হচ্ছে আর কি, মানে না বস, পার্টিসিপেন্ট না যে বস, ভালো ঠিক আছে। কিছু যারা জয়েন হবে, করতেছে সবাই তো আছে। না বস একজনও যে কিন্তু ভালো কমে নাই কিছু বস। হবে, ইনশাল্লাহ ভাই, ভালো। মানে
ইয়াটা হলো যে খুব যেটা ভালো কিছু হবে এই সমস্ত কোর্স ফোর্স করে এরকম আর কি। তবে এই কোর্স করার পরে ভালো কিছু করতে হলে বস নিজেদেরকে ওই শুধুমাত্র বাটন ক্লিক, ই কমার্স ট্র্যাকিং আর কনভার্সন এপিআই সেটআপ হিসেবে এতদিন টাকা কামাইছেন, এই এতটুকু নলেজ থাকলে আমার মনে হয় এই কোর্স করে খুব একটা বেশি করা যাবে না আর কি। হ্যাঁ, নলেজের বিভিন্ন ধরনের শেপ আছে। হ্যাঁ, এই দেখেন কে নলেজ কিরে ভাই, নলেজের শেপ আছে। নলেজ শেপ আছে, নলেজের শেপের মধ্যে আছে দেখেন আহ মানে কি কি যেন একটা শেপ আছে আর কি, যে টি শেপ, টি মানে কি কি যেন একটা শেপ আছে নলেজের। হ্যাঁ, আহ দাঁড়া, পি শেপ নলেজ দিয়ে দিই। পি শেপ নলেজ, নলেজের একটা শেপ আছে। দাঁড়ান একটা মিনিট। এম পি এন্ড এম শেপ নলেজ, মানে এম শেপ স্কেল, টি শেপ স্কেল। আচ্ছা এটা আমরা একটু দেখি, দাঁড়ান। মানে কেন এটা বলতেছি তাহলে বুঝতে হবে। দাঁড়ান এটা একটু দেখি। দেখেন মানুষের নলেজের সম্ভবত আহ এই যে টি শেপ এম শেপ স্কিল অ্যাজ দ্য এসেনশিয়াল স্কিল অফ নলেজ, সম্ভবত টি শেপটাই হচ্ছে যে টি শেপ আর এম শেপ নলেজ, সম্ভবত হচ্ছে টি শেপ ডিপ নলেজ অফ স্পেশালাইজেশন। এই যে সম্ভবত আমি ভুলে গেছি আর কি, তিনটা শেপ আছে নলেজের। হ্যাঁ, সম্ভবত যে এখানে তো আসলে অনেক বিষয়গুলো জানতে হচ্ছে না। যেমন ধরেন আপনি গুগল অ্যাডস এক্সপার্ট হচ্ছেন, হ্যাঁ, মার্কেটিং এর বেসিক থাকলো, গুগল অ্যাডস থাকলো, কিওয়ার্ডস আমরা যেগুলো শিখালাম গুগল অ্যাডস এর কাজ করে দিয়ে চলে যাচ্ছে। আপনি ফেসবুক এর ক্ষেত্রেও সেম। আপনি ওয়েব অ্যানালিটিক্স এর ক্ষেত্রে হ্যাঁ গুগল অ্যাডস ফেসবুক সম্পর্কে একটু নলেজ আছে, মোটামুটি শাহিম ভাই কোথায় কোথায় ক্লিক করছে, ওই কিছু জাভাস্ক্রিপ্ট এর কোড ফোড আছে ওইগুলো দিয়ে মোটামুটি জিএফ ই কমার্স ট্র্যাকিং কনভার্সন ইফাই করে দিল। এতটুকু কিন্তু শেষ। কিন্তু এজ এ সিআর এক্সপার্ট বস আপনাকে কিন্তু এই টি শেপের নলেজ লাগবে। সো যারা ধরেন এই ক্লাসে হয়তো মজা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে হয়তো আমি বলবো যে যে ওই নলেজ গুলোর ঘাটতি আমার ধারণা, ধারণা আর কি। বাট শেষ করি, ক্লাসটা আসলে নিতে হবে দিন শেষে যাদের বোঝার, সবাই তো সবার কথা বুঝবে না, যার যতটুকু বোঝার দরকার ততটুকু বুঝলেই হবে আর কি। আচ্ছা ফ্যান্টাস্টিক। আচ্ছা আমরা এতটুকু পড়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা, ওয়েবসাইটের যখন আমরা, তার মানে হচ্ছে যে ওয়েবসাইটের যে আমরা ইউএক্স আর ইউআই বুঝলাম, তার মানে এটা হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস। ইউজার এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইউজারের ইন্টারফেস। এবং ওয়েবসাইটে একটা স্ট্রাকচার, ওয়েবসাইটে কি থাকে, একটা হেডার থাকে, একটা ফুটার থাকে এবং বডি অংশ থাকে। ল্যান্ডিং পেজে কি থেকে আমরা জানলাম, এই ল্যান্ডিং পেজ যে এটাও কিন্তু এটা হোম পেজও কিন্তু ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ থাকতে পারে। তার মানে হোম পেজেও কিন্তু ওই জিনিসগুলোই থাকা উচিত, ওই যেগুলো আমরা ওখানে পড়ে আসলাম, হয়তো কিছু জিনিস এদিক সেদিক বাদ দিয়ে, কারণ ফিচার বেনিফিট তো আর আপনি হোম পেজে বলতে পারবেন না। বাট ওখান থেকে ওই যে একটা ভ্যালু প্রপোজিশন থাকলো এখানে, বিজনেসের ভ্যালু প্রপোজিশন। আমরা যখন প্রোডাক্ট পেয়েছি প্রোডাক্টের ভ্যালু প্রপোজিশন, এটা হচ্ছে বিজনেস ভ্যালু প্রপোজিশন। দেন হচ্ছে যে এই যে আপনি যেভাবে দিয়েছেন আর কি প্রোডাক্ট গুলো থাকলো, হুম, এই যে এখানে এই জিনিসগুলো দিয়েছেন সেগুলো থাকলো। যদি কিছু ইয়া টিয়া আপনি এখানেও আপনার বিজনেস সম্পর্কে অন্যান্যরা কি বলতেছে সেটাও একটু রাখতে পারেন, দেখবেন অনেক কোম্পানি রাখে, আপনি এখানে এখানে রাখা হয়নি। মানে সোশ্যাল প্রুফ এই জিনিসগুলো রাখতে পারেন, এটা ইয়া হয় আর কি, এগুলো রাখতে পারেন। সো এতে তার মানে কি থাকে, হেডার থাকে, ফুটার থাকে, বডি থাকে। এবং মানুষ এসে কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা তার হয় এখানে, তাই না? তার মানে এখানে একটা সুন্দর ভ্যালু প্রপোজিশন দিলে ভালো হয়, বা তোমার অফারের লিঙ্কডিন থাকলে সেগুলো দিতে পারো, তুমি কোন প্রোডাক্ট বা সার্ভিস দাও সেগুলো দিতে পারো। এখানে দেখেন কিছু মেনু থাকে, এখানে একটা সার্চ বার থাকে, খুব ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো আমি কথা বলবো।
একটা সার্চ বার থাকে, এখানে একটা মেনু থাকে, দেন হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন গুলো থাকে। একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেখার সময় আমাদের প্রথম দেখতে হবে তার একটা হেডারটা দেখা, হ্যাঁ, হেডারটা দেখা, ফুটারটা দেখা, ফুটারে যে ইনফরমেশন গুলো আসলে বহন করে, এবং হেডারের সাথে যে লোগোটা ব্যবহার করেছে এই লোগোটা ওই ফুটারের ব্যাক এন্ডের কালারের সাথে এটা কন্ট্রাস্ট হয়েছে কিনা, কালার সাইকোলজি আমি পরে কথা বলবো, এই জিনিসগুলো দেখা। এবং এখানে যে তুমি যে প্রোডাক্ট গুলো দিচ্ছ তোমার মেন প্রোডাক্টের মেনু গুলো আছে কিনা, যেমন এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। মানুষের কিন্তু ভাই এই এই যে মেনু গুলো কিভাবে দিবেন এটা নিয়েও কিন্তু পড়ালেখা আছে। আমরা কিভাবে বুঝবো যে এই পেজটা ঠিক আছে, যেমন ল্যান্ডিং পেজের ক্ষেত্রে যেমন শিখলাম, এটা ধরো একটা ল্যান্ডিং পেজ, তো এখানেও আসতে পারে, যেখানে এসে তোমার ওয়েবসাইটের পাশে সেটাই কিন্তু ল্যান্ডিং, সেখানে ওই ইনফরমেশন গুলো আছে কি। বাট ওয়েবসাইটের হোম পেজের ক্ষেত্রে হেডার ফুটার তো, মানে প্রোডাক্ট পেজের ক্ষেত্রে হেডার ফুটার ইম্পর্টেন্ট, কিন্তু হোম পেজে আসলে বেসিক্যালি মানুষ এই জায়গাটা আসে, দেন এখান থেকে তার মোটামুটি ইয়া হয়, তখনই সে কিন্তু ইসের দিকে যায় আর কি, তাই না? তো এই যে এখানে আসলে কোন কোন মেনু থাকা উচিত, কোন কোন মেনু থাকা উচিত না, সেইগুলো আমাদের একটু বোঝা উচিত আর কি। যেমন ধরেন মানুষের ব্রেনে ভাই, মানুষের ব্রেনে মানুষ যখন কোনো কিছু দেখে, যেমন ধরেন আমরা সারাদিনে কি করি, মানুষ মানুষ কিন্তু ব্রেনে কিন্তু সারাদিন ইনপুট নেয়, যেটা আমরা বললাম আর কি। মানুষ সবকিছু মানে মানুষ দেখতেছে, শুনতেছে, তারপরে হচ্ছে যে মানে চোখে দেখতেছে, শুনতেছে, এই জিনিসগুলোর মাধ্যমে ঘ্রাণ নিচ্ছে, এরকম আর হাজারো ইয়ে আছে, বা পঞ্চেন্দ্রিয় যে ঘটনাগুলো ঘটায়, সবকিছুর মাধ্যমে কিন্তু তার ইনপুটটা যায় কোথায়, ব্রেনে। তো ব্রেনে যখন কোনো এরকম ইনপুট যায়, তখন এই ব্রেনের এই আমাদের এই ব্রেনটারে ওই বিজ্ঞানীরা, সাইকোলজিস্ট বলো, সাইকোলজিস্ট আসলে কোথায় পাইছে, মানে যারা এই ব্রেন ট্রেন বা মানুষের হিউম্যান বডি টডি নিয়ে কাজ করে ওই ব্রেন থেকে, মানে বায়োলজির ওই কাল ওই ব্যাপার স্যাপার গুলো থেকে আসলে সাইকোলজিস্টরা পাইছে আর কি। সাইকোলজিস্টরা এরকম গবেষণা করে দেখেছে যে মানুষের আসলে যে কোনো ইনফরমেশন যখন সে নেয়, তখন তার 3টা মেমোরিতে ইনফরমেশন গুলো ডিস্ট্রিবিউট হয়। কিভাবে সেটা হয়, তোমার ধরো মানুষের প্রথমে যখন যে কোনো কিছু শোনে, দেখে, বোঝে, ঘ্রাণ নেয়, এই জিনিসগুলো তার প্রথমে সেন্সরি, তার হচ্ছে সেন্সরি মেমোরিতে যায়। সেন্সরি মেমোরিতে যখন কোনো ইনফরমেশন যায়, এই ইনফরমেশনের স্থায়িত্বকাল হচ্ছে যে 1 থেকে 4 সেকেন্ড। এর মধ্যে যে ইনফরমেশন গুলো তার কাছে ইম্পর্টেন্ট মনে হয় বা বেশি তার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, ব্রেন অটোমেটিক নেয়, বা তুমি যে কনসেন্ট্রেশনে সেটা দেখতেছো সেটার মধ্যে যেটা তার বা তোমার যে মোটিভ নিয়ে কোনো জিনিস দেখো, যে মোটিভ নিয়ে তুমি যেটা শোনো, যে মোটিভ নিয়ে তুমি কোনো কিছুর ঘ্রাণ নাও, সেই ইনফরমেশন ইম্পর্টেন্ট যে ইনফরমেশন 4 সেকেন্ড তার স্থায়িত্ব, এর মধ্যে মেন বিষয়গুলো সে পাস করে দেয় শর্ট টার্ম মেমোরিতে। এই মেমোরিটা তো হচ্ছে তোমার 20 থেকে 30 সেকেন্ড স্থায়িত্ব হয়। এখানেও যখন তোমার ওইখান থেকে যখন তুমি, তার মানে কি, তুমি আরো ডিপলি চলে গেলে, প্রথমে একটা ইনফরমেশন নিয়ে এইবার তুমি কিন্তু সেন্সরি মেমোরি থেকে তুমি যখন এই শর্ট টার্ম মেমোরিতে যাও, 20 থেকে 30 সেকেন্ড যেটার স্থায়িত্ব, এই জায়গাটা তুমি আরেকটু বেশি ইনফরমেশন বা বেশি অ্যানালাইসিস করো, দেন এখান থেকে যখন তোমার ইম্পর্টেন্ট ব্যাপারগুলো থাকে, তখন সেই ইম্পর্টেন্ট ব্যাপারগুলো থাকে সেগুলো তুমি লং টার্ম মেমোরিতে পাস করে দাও। লং টার্ম এগুলো নিয়ে বহু পড়ালেখা আছে, আপনি শর্ট টার্ম লং টার্ম মেমোরি গুগলে সার্চ দিবেন, বহু বহু ডকুমেন্ট আছে, পড়বেন, পড়লে পড়তে পারেন, না পড়লে না পড়তে পারেন। কিন্তু ব্যাপারটা হলো এই শর্ট টার্ম মেমোরিটা হচ্ছে যে মানুষের ওয়ার্কিং মেমোরি বলে, মানে এই জায়গাটার মধ্যেই সে বিভিন্ন ডিসিশন ফিসিশন নেয়, বা এই জায়গাটা ওয়ার্কিং মেমোরি মানে এতটুকু, এই জায়গাটাই মেনলি কাজ কাম করে, পরবর্তী স্টেপে সেটা মনে রাখবে কি না রাখবে, সে প্রসেসের জন্য পরবর্তীতে পাঠাবে কি না পাঠাবে, এটা কাজ করে এই শর্ট টার্ম মেমোরি বা ওয়ার্কিং মেমোরির। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, বা এই মিলার নামে একটা সাইকোলজিস্ট, এই ভদ্রলোক বলেছে যে মানুষের এই শর্ট টার্ম মেমোরিতে মানুষ 5 থেকে 7টা জিনিস মনে রাখতে পারে। 5 থেকে 7টা জিনিস সে মনে রাখতে পারে, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। এই জায়গাটার উপর ভিত্তি করে মানুষ হচ্ছে যে মেন যে বিষয়গুলো তোমার ওয়েবসাইটে দেখানো উচিত, সেই জিনিসগুলো, বা তোমার প্রোডাক্টে অনেকগুলো ইয়া থাকবে, দেখেন এখানে গুলো কিন্তু সে আবার ক্লাসিফাই করে আলাদা আলাদা করে দিচ্ছে, তাই না? তার মানে মেন টপিক গুলো মেনুতে রাখা উচিত,
সেই টপিকগুলো, যে জিনিসগুলো মানুষ এক নজরে দেখে মনে রাখতে পারে, মানে মিনার নামে যে ভদ্রলোক যে সাইকোলজি যে কথাগুলো বলেছে, এইটা মাথায় রেখেই এই জিনিসগুলো হচ্ছে ভাই করা। তার মানে একটা হোম পেজ দেখলে আপনাকে প্রথম যেটা চেক করতে হবে সেটা হলো যে বস, তোমার যে মেন প্রোডাক্ট, সে তুমি যে মেনু ব্যবহার করেছো সেই মেনুতে আছে কিনা। এরপরে তুমি ডিফাইন করো আরো সুন্দর করে, আরো ভালো করে, সেটা আলাদা ব্যাপার। এই জিনিসগুলো বস মাথায় রাখতে হয়, দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা আর কি কি চেক করব? আমরা চেক করব যে একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের হোম পেজ, প্রোডাক্ট ক্যাটাগরি পেজ, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ, অ্যাড টু কার্ট এবং চেক আউট, থ্যাংক ইউ, এই জিনিসগুলো প্রপার ওয়েতে সাজানো আছে কি নাই। এবং তার মানে আমরা মেনুতে দেখবো মেন জিনিসগুলো আছে কিনা। এবং যখন ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করেছে তখন আমরা ধরো মেন মেনু থেকে স্ট্রাকচার গুলো মেনুগুলো চলে গেল। এইবার ধরো আমরা ডে ক্রিমে গেলাম। ডে ক্রিমে যাওয়ার পরে একটা অ্যাজ এ ই কমার্স ওয়েবসাইট, তার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ, তারপরে অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, এইগুলো প্রপারলি আছে কিনা। এবং আরেকটা যেটা বলছে যে তুমি যখন কোনো ইউজারকে, মানে কোনো একটা মেইন তোমার অ্যাকশন নেওয়াতে চাও বা কোনো একটা অ্যাকশন নিতে চাও, তোমার ওয়েবসাইটে যাও, তুমি এটা ডিস্টেন্স যেন 3 স্টেপের বেশি না হয়। তার মানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, এই 3 স্টেপ বা 4 স্টেপের উপরে তুমি যাবা না। যখনই এটা যাবা, ওই যে ভাই মানুষের ওয়ার্কিং মেমোরি, এরপর সে বিরক্ত হয়ে যায়। বাট ওইগুলো নেয়ার, তোমার যদি 4-5 স্টেপ হয়ে যায়, তাহলে ওইগুলো নেয়ারও বেশ কিছু রুলস রেগুলেশন আছে। আমি পরবর্তীতে আলোচনা করব, যখন প্রোডাক্ট ফিট অ্যানালাইসিস এর কথা বলবো তখন আমি এটা নিয়ে আলোচনা করব। তখন আমরা ওইটাকে, মানে ওইটারে আমরা সুন্দর সুন্দর করে, মানে খন্ড খন্ড করে কিভাবে নিতে পারি সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। বাট এটা বলছে, বা মানুষের সাইকোলজির যে এই ব্যাপারগুলো, এই যে সাইকোলজি, এই মিলার সাইকোলজির ভদ্রলোকের কথা মতো, যে মানুষের ওয়ার্কিং মেমোরিতে এই যে 30 থেকে নিয়ে করে এবং সর্বোচ্চ 5 থেকে 9টা জিনিস, সরি 7 থেকে 9টা জিনিস মানুষ মনে রাখতে পারে। এই 7 থেকে 9টা। এবং হচ্ছে যে কোনো একটা স্টেপ নেয়ার সময় ডিজার্ট সেকশন, কারণ ওর মধ্যে তো আরো অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, সে পড়ে, ইনফরমেশন নেয়, ডিসিশন মেক করে। এই জন্য হচ্ছে যে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তুমি 3টার বেশি সময় দিবা না, মানে 3 স্টেপের বেশি তাকে নিবে না। তাহলে তোমার ভাই প্রচুর পরিমাণে বাউন্স রেট হবে, তোমার কনভার্সন রেট বাড়বে না। দ্যাট ইজ দ্য থিং। সো এই জিনিসগুলো প্রপারলি আছে কিনা সেটা দেখবেন। তারপরে ইউজার জার্নিটা অ্যানালাইসিস প্রথমে শিখলাম, ওইটা চেক করে ফেললেই কিন্তু বাস আমাদের এটা ঠিকঠাক আছে কি না আছে সেটা আমরা দেখতে পাই। এবং কম গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের দেখতে হবে। আমাদের প্রথমে মেনুতে গেল মেন জিনিসগুলো, দেন হচ্ছে যে আমাদের মূল যে অপারেশন সেইটা ঠিকঠাক আছে কিনা, মানে প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ পর্যন্ত এই ধারাবাহিকতা, এই স্ট্রাকচার মেনটেন করা আছে কিনা আছে, এটা আবার দেখতে হবে। শুধু তাই না, আরেকটা জিনিস আমাদের দেখতে হবে বস, এটা একজন সাইকোলজিস্টের কথা, যে মানুষ সাধারণত যা এক্সপেরিয়েন্স করে আগে, ঠিক ওই রিলেটেড জিনিস সে দেখতে চায়। যেমন ধরেন, বা পপুলার পৃথিবীর সব থেকে পপুলার ই কমার্স সাইট কোনটা? নিঃসন্দেহে অ্যামাজন। তার মানে পৃথিবীর সব থেকে বেশি মানুষ অর্ডার করে কোথায়? অ্যামাজনে। এখন অ্যামাজন বাদেও কি সে অন্য জায়গায় অর্ডার করতে পারে না? পারে কিন্তু। তাহলে অন্য জায়গায় যখন অর্ডার করতে যাবে, তার মানে কি সে কিন্তু আগে এক্সপিরিয়েন্স করেছে কি ই কমার্স, অ্যামাজনটাকে। ওই ভদ্রলোক ওই ভদ্রলোক ওই ভদ্রলোক তার মাথার মধ্যে ওইটা গাইথা নেয়। এইবার সে ই কমার্স রিলেটেড যে ওয়েবসাইটেই যায় না কেন, সে চিন্তা করে ওখানে যে এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন আমার ইসে থাকে, ওই এক্সপিরিয়েন্সটা যেন আমি যে ওয়েবসাইটটা ভিজিট করতেছি সেই জায়গাটা আমার থাকে। এইটা কিন্তু চিন্তা করে। এই জন্য আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার যখন আমরা ডিজাইন করব বা আমরা যখন এটা চেক করব, আমরা তখন এখানে কয়েকটা জিনিস মাথায় রাখবো। এই কথাগুলো কিন্তু আমি লিখিনি, কিন্তু আমার এই কথাগুলো খেয়াল করে শুনতে হবে। আপনার মোস্ট পপুলার যে কম্পিটিটর আছে, 2-3টা কম্পিটিটরের ওয়েবসাইটের এক্সেস আপনি নিবেন। এটা আপনি বিভিন্ন ভাবে পেতে পারেন। কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে পারে আপনার এর পাশাপাশি অন্যান্য যে অ্যাড দেখাচ্ছে তারাই আপনার কম্পিটিটর। অথবা আপনি যে স্পাইফো, সিমিলার ওয়েব, এই সমস্ত জায়গা গেলেও আপনি আপনার কম্পিটিটরের লিস্ট পেয়ে যাবেন। সব থেকে ভালো হয় ক্লায়েন্টকে বলা যে ভাই তোমার সব থেকে পপুলার
বা তুমি কাকে কম্পিটিটর মনে করো, বা তোমার এই ইন্ডাস্ট্রিতে সব থেকে তুমি যে ধরনের প্রোডাক্ট সেল করো তোমার ইন্ডাস্ট্রিতে তোমার সব থেকে বড় কম্পিটিটর কে। তার মানে ওইখান থেকে সাধারণত মানুষ কেনা, যেমন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবার জন্য আইকন কে আড়ং, ওই আড়ংকে দেখেই সবাই ফলো, এটাই নিয়ম, ঠিক আছে? একটু এদিক সেদিক করে। সো হুবহু হয়তো আমরা ওর ইউজার এক্সপিরিয়েন্সটা, ওর ওয়েবসাইটের ডিজাইনটা কপি করব না, কিন্তু সেখান থেকে আমাদের লার্ন করে আমাদের সিমিলার এক্সপিরিয়েন্স দেখতে হবে। কারণ মানুষ যেটা এক্সপিরিয়েন্স করে আগে থেকে, ঠিক সেই জিনিসটাই, সেই রকম জিনিস, সেই জিনিসের মতো জিনিস, সেই জিনিসের মতো সিমিলার কোনো জিনিস খোঁজে। এটাও কিন্তু আমার কথা না ভাই। জ্যাকব নামে একজন সাইকোলজিস্ট আছে, উনি একটা মেন্টাল মডেল নামে একটা ইয়া দিছে, মেন্টাল মডেল বলে, মেন্টাল মডেল নামে একটা ধরো সূত্র দিছে বা একটা থিওরি দিছে বা একটা ইয়া দিছে। ওইখানে এই কথাগুলো বলেছে যে মানুষ যেটা আগে এক্সপিরিয়েন্স করে, ঠিক সেই জিনিসটাই মানুষ ওই রকম সিমিলার সেম টাইপের জিনিসে ওই রকম জিনিস চায়। এই জন্য দেখবেন সারা পৃথিবীর ই কমার্স ওয়েবসাইটে দেখবেন ওই ঘুরে ফিরে একই জিনিস, এদিক সেদিক যায় না। কারণ এদিক সেদিক গেলে ভাই আপনার কনভার্সন রেট ভালো হবে। কথা বোঝা গেছে? তাহলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, আমরা যে 7 থেকে 10টা, তার মানে আমার মেন মেনুগুলো ঠিক মতো আছে কিনা, যাতে একবারে পড়ে মনে রাখতে পারে, ওয়ার্কিং মেমোরিতে চলে যায়। মিলন নামে ভদ্রলোক কথা বলেছে। আরেকটা হচ্ছে যে যে ইয়াটা, মানে কি বলে এটা, ধারাবাহিকতা, তোমার হচ্ছে যে এটারে কি বলে, যে একটা ই কমার্সের ফুল ফাংশনালিটি, ফুল ইউজার জার্নি, প্রথমে হোম পেজে যেতে পারে, প্রোডাক্ট মানে ক্যাটাগরি পেজে যেতে পারে, এরপরে যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে গেল, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে গেল, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, এই যে ইয়াটা, এইটা, এই ফুল ফাংশনালিটিটা ঠিক আছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট পপুলার যে কম্পিটিটর, মানে যেটা দেখে মানুষ হচ্ছে মানে এই রিলেটেড প্রোডাক্ট, তোমার যে মোস্ট পপুলার কম্পিটিটর আছে তার কাছাকাছি নিয়ে রাখা, হুবহু কপি না করা, যাতে ওই এক্সপিরিয়েন্সটা, মানে জ্যাকবের মেন্টাল যে মডেলটা আছে মানুষের, মানুষ মানে সাইকোলজিক্যালি কিন্তু এই ঘটনাটা, মানুষ যেটা দেখে, যে এক্সপিরিয়েন্স করে, ঠিক সেইটাই সে দেখতে চায়, সে সিমিলারিটি খোঁজে। তাহলে কিন্তু বাস কনভার্সন রেট ভালো হইব না, এটা মাথায় রাখতে হবে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার হিসেবে ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে আলাদা যে ব্যাপার স্যাপার গুলো আছে, যেমন মানুষ প্রোডাক্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমার রিফান্ড রিটার্ন পলিসি কেমন, তোমার প্রাইভেসি পলিসি কেমন, একটা অর্ডার করবে এখানে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস, তুমি সেগুলো কিভাবে ব্যবহার করবা, তোমার শিপিং পলিসি কেমন, তোমার অ্যাবাউট আস পেজটা মানে কেমন, তোমার কন্টাক্ট আস পেজটা কেমন, না কন্টাক্ট আস পেজটা আছে কি, মানে কারণ হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে দেখবো আদৌ মানুষ প্রোডাক্ট পেজ, কন্টাক্ট পেজ যদিও কম যায়, কিন্তু যায় কিনা। কারণ একটা মানুষ এসে তোমার সম্পর্কে জানতে চায়, তোমার সাথে কিভাবে কন্টাক্ট করবে সেগুলো জানা দরকার আছে। এই প্রোডাক্টটা নেওয়ার পরে তোমার রিটার্ন রিফান্ড পলিসিটা কেমন, তোমার শিপিং পলিসিটা কেমন, তুমি কতদিনে পৌঁছাবা কেনা পৌঁছাবা, ভাঙা মাল খারাপ মাল দিলে কিভাবে রিটার্ন রিফান্ড করবা, তোমার প্রাইভেসি, তোমার এই ডাটাগুলো কিভাবে করবা, এই জিনিসগুলো বস আমাদের অবশ্যই অবশ্যই এইগুলো চেক করতে হবে। তবে এই জিনিসগুলো যেগুলো কমিয়া, সেইগুলো একটা ওয়েবসাইটের ফুটারে ব্যবহার করাই ভালো, কারণ ওই জিনিসগুলো মানুষ একটু পরে দেখে। মেন তার কারণ তো প্রোডাক্ট খুঁজতে আসে, যখনই তার সবকিছু যেগুলো হ্যাঁ ঠিক আছে, তো এইবার সে জানার চেষ্টা করে এই লোকটা আসলে কারা। এই জন্য তখন এই জিনিসগুলো ফুটারে ইউজ করা ভালো। শুধু তাই না, শুধু তাই না, মানুষের আরো অনেক ব্যাপার স্যাপার দেখতে, যেমন ধরো অ্যাবাউট আস পেজে, যেমন তুমি এখানে একটা গদ বাঁধা জিনিসপত্র লিখেছো, দেখো দেখেন এই এটা কেউ পড়বে ভাই? পড়বে না কিন্তু। তোমার এখানে দেখেন এই জিনিসগুলো, যেমন মানুষের মনে রাখার কিছু বিষয় আছে আর কি, বুঝছেন? আচ্ছা, এগুলো আমি পরে আলোচনা করবো না, এখানে আরো একটু একটু কথা না, অনেক কথা আছে। যেমন ধরেন এই পেজটা আসলে পড়ার পরে এই কোম্পানি সম্পর্কে একটা পজিটিভ ভাইব তৈরি হবে, হবে না কিন্তু। তাহলে এখানে একটা ব্যাপার আছে। তারপরে ধরেন আমরা যদি একটু কন্টাক্ট পেজে যাই, এই কন্টাক্ট পেজে যাওয়ার পরে ধরেন এখানে হ্যাঁ ফোন নাম্বার টাম্বার গুলো ইউজ করেছে, এখানে একটা ইয়া ইউজ করেছে, দেখেন এই বাটনটা একদম সাদামাটা, মানে আপনার কি মনে হয় এখান থেকে কেউ একটা মেসেজ দিবে? আবার এখানে আপনি ফোন নাম্বার ইয়াটিয়া ব্যবহার করেছেন, এগুলোও খুব সুন্দর করে ইউজ করা যায়। সেগুলো নিয়ে হয়তো আমি পরবর্তীতে আলোচনা করবো, হ্যাঁ পরবর্তীতে আলোচনা করবো না একটা পর্যায়ে যে, বাট এই জিনিসগুলো একটু দেখে ফেলেন আর কি। হ্যাঁ দেখে ফেলেন বলতে হচ্ছে যে মানে যখন আমরা অডিটটা করব, তখন হচ্ছে যে যেমন ধরেন এই জিনিসটা আমরা আরেকটু ছোট করে ফেলতাম আর কি, হ্যাঁ ছোট করে ফেলতে পারি, এই বাটনটাকে আমরা একটু আরো সুন্দর করে ফেলতে পারি,
তারপরে হচ্ছে মানুষের মনে রাখার জন্য কিছু বিষয় আছে বস, হ্যাঁ। বিষয়টা হলো যে যে এই ফোন নাম্বার গুলো দেখবেন যে অন্যান্য ওয়েবসাইটে 880, তারপরে হচ্ছে 14, মানে 3টা বা 4টা করে করে আর কি, হ্যাঁ। 3টা বা 4টা করে করে আর কি। এই জিনিসগুলো মাথায় রাখতে পারেন আর কি, হ্যাঁ। মানে ওই মানুষের ব্রেনে ওই যে ওয়ার্কিং মেমোরিতে ওই যে বেটা যে 7 থেকে 9টার বেশি ধরে রাখতে পারে না। বা দেখবেন যে মানুষের মেমোরিতে আপনি দেখবেন যে কোনো যখন ফোন নাম্বার টাম্বার পড়েন দেখবেন যে ওই ভাই 01714592262, ভাই 0171462, তারপর আগে কি যেন কইছিলেন ভাই। তো মানুষের মনে রাখার জন্য এই জিনিসগুলো হচ্ছে যে একটু খন্ড খন্ড করে ইনফরমেশন গুলো দিলে মানুষ এটা মনে রাখতে পারে। বা এইটাকে আর একটু এস্থেটিক হলে ভালো হয়। এস্থেটিক মানে একটু আহ সৌন্দর্য বর্ধন করা আর কি, যেটা একটা পজিটিভ ভাইব তৈরি করে। তুমি একটা মোবাইলের ছবি দিয়েছো ভাই, সেটা ঠিক আছে, আবার অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে সেই জিনিসটা দিলে একটা পজিটিভ ভাইব তৈরি হয় আর কি। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে ধরো আমরা কম্পিউটারের পেজ টেজ গুলো দেখা, বা কন্টাকাস পেজ নিয়ে তুমি গুগলেও সার্চ দিয়ে দেখবে যে কন্টাকাস পেজের জন্য কেমন ডিজাইন হওয়া উচিত, সেই জিনিসগুলো একটু, যেমন ধরেন এইটা আপনি হয়তো বলতে পারেন ভাই এই পেজে কি মানুষ আসবে, আরে বেটা এই পেজে আসবে না, কিন্তু এটা ডিপেন্ড করে মানুষের ডিসিশন প্রসেসে। যে একটা তোর কাছ থেকে প্রোডাক্ট কিনবে কি কিনবে না তার ডিসিশন প্রসেসে হেল্প করে। এই জন্য হয়তো কম গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি ফুটারে দেন, কিন্তু ওই পেজের অ্যাবাউট আস, সেখানে ধরেন মিশন, ভিশন, এবং যেমন ধরেন এখানে যেমন ধরেন এই ভদ্রলোক লিখেছে যে আমরা যদি অ্যাবাউট আস পেজটাতে যাই, ধরেন অ্যাবাউট আস পেজটাতে হ্যাঁ ওয়েলকাম টু দিছে, তাহলে এইটারে সুন্দর করে একটু মানে মানুষের মনে রাখার জন্য ধরো যে একটু বোল্ড করতে পারে, একটু ইটালিক শেপ দিতে পারে, অথবা এইটারে একটু একটু বোল্ড করলেই হয়, একটু বোল্ড করলেই হয়। দেন তুমি ওইটার বর্ণনাটা সুন্দর করে দিলে, তারপর তোমার বিহাইন্ড দ্য বিজনেস, আমি বুঝতেছি না এটা আসলে কি এইটার এই লেখার একটা অংশ নাকি, এটা একটু ইয়া করে দেওয়া যেতে পারে। দেন হচ্ছে যে তুমি ট্রাস্টেড কোম্পানি, ঠিক আছে ভাই এটা দিলা। তারপরে অথেন্টিক, এই জিনিসগুলো আসলে আমার মনে হয় এর হচ্ছে ইয়া, এই জিনিসগুলো একটা মানে ইয়া আর কি। মানে এই কয়টা হচ্ছে তুমি ওই যে ইয়া করে দিতে পারো, কি বলে ওই যে ওইটারে কি বলে ভাই, পয়েন্ট আকারে করে দিতে পারো আর কি। মানে তুমি একটা করে টান দিয়ে দিতে পারো, তুমি হচ্ছে যে এখানে একটা করে যে গুলটু দিয়ে দিতে পারো, যেটা ইয়া আর কি, মানে যে এখানে যেটা থাকে আর কি ভাই, এই যে এইগুলো আর কি। মানে এই যে এই শেপ গুলো তুমি দিতে পারো, অথবা এরকম টান দিতে পারো, বা যেটা দিলে ভালো হয়, এগুলো সাধারণত ব্যবহার করা হয়। তখন কি হয় না, তখন এই কোম্পানিটা যে একটা স্মার্ট কোম্পানি সেটা বোঝা যায় আর কি, হ্যাঁ। এরকম সিকিউর, এরপরে হচ্ছে যে এত এসএসএল ব্যবহার করছে, খুব ভালো কথা, ইন্টারন্যাশনাল রিকগনাইজড কোম্পানি, দেন হচ্ছে এটা দিয়ে শেষ করছে তো। বাট এইটা দেখেন তার মানে কয়েকটা ভাগ আছে এখানে, বোঝাই যাচ্ছে না। এটা একটা পার্ট, হ্যাঁ, সুন্দর করে প্রেজেন্টেশন করা। এখানে ধরো যে তোমার কোম্পানির টিম মেম্বারদের বা রিলেটেড একটা ইমেজ এখানে তুমি ব্যবহার করতে পারো, এরকম হতে পারে। বিহাইন্ড দা ইয়া সেটা তুমি এতটুকু লিখে ফেললে, এরপরে হচ্ছে তোমার ট্রাস্টেড কোম্পানি এতটুকু তুমি বোল্ড আকারে এই পর্যন্ত লিখে ফেললে, হ্যাঁ, লিখে ফেললে, তাহলে যেমন পড়তে সে আরাম পায় এবং ইয়া করতে পারে আর কি। বুঝতে পারছেন? এই জিনিসগুলো বস মাথায় রাখিতে হইবে আর কি, হ্যাঁ। এই বিষয়গুলো তার মাথায় রাখিতে হইবে, আর কোনো কিছু আপাতত দরকার নেই। আমরা মানে এতটুকুই পড়ি, আরো কিছু পড়ার দরকার ছিল, বেশি কথা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত আমরা মোটামুটি যা পড়লাম, আমি যদি একটা হোমওয়ার্ক আকারে সাজাই, হোমওয়ার্ক আসলে তেমন কিছু দেওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত তেমন কিছু আমরা করিনি। বাট হচ্ছে যে আপনি ধরেন এটা করতে পারেন যে আপনাদের কোনো প্রশ্ন টশ্ন থাকলে আমি নিতে থাকি, প্রশ্ন টশ্ন থাকলে আমি নিতে থাকি, আপনারা প্রশ্ন করেন, ততক্ষণ আমি হোমওয়ার্ক দিতে থাকি। স্যার এই ভিডিওটা তো অবশ্যই আপনি আসলে দেখবেন, পাশাপাশি হচ্ছে যে একটু ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক্স গুলো অ্যানালাইসিস করলেন, কি কি থাকা উচিত অ্যাকর্ডিং টু মানে আমাদের এই ডকুমেন্ট আর কি, যা করেছে আর কি, এতটুকু দেখলেই হবে আর। বুঝতে পারছেন? জি স্যার, প্রশ্ন করুন, শুনি একটি। জি বাস ওই বস বলছি আজকে আমাদের তো এখন জি রোববার বলেন। তাই না? তাহলে কি মঙ্গলবারে ক্লাসটা হবে? কেন মঙ্গলবারে ক্লাস হবে না, আমি যদি সুস্থ থাকি? না সেটাই সেটাই। আপনার ক্যামেরা অন। মঙ্গলবার আমরা ক্লাসে, হয়তো আমরা ক্লাস একটু ছোট করলাম, সমস্যা নেই, বাট এই জিনিসগুলো বাস কিন্তু ইয়া করতে হবে। আচ্ছা এখন আপনারা এই হোমওয়ার্কটা তো ধরে আমি ভিডিও দেখতে দিলাম তাই না, আপনারা আসলে কি করবেন ভাই বলেন তো? এই ভিডিওটা দেখার পরে এই যে যেমন এখানে আমি যে কথাগুলো বললাম, আপনি যে কোনো একটা ওয়েবসাইট নেন,
আপনি যে কোনো একটা ওয়েবসাইট নেন, আপনি যে কোনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা নিয়ে আমরা অন্তত এতটুকু এই একটা কাজ করি, করার পরে এখান থেকে যেমন আমরা কিন্তু এখানে আমার লেখা দরকার ছিল, হ্যাঁ, যেমন ধরেন আমি মোটামুটি এটা দেখ আমরা ধরলাম এইটুকু ঠিক আছে। হুম। তারপরে হচ্ছে আমাদের মেনুতে মেন প্রোডাক্ট গুলো দেওয়া আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার রিফান্ড পলিসি, হ্যাঁ এই জিনিসগুলো তোমার ঠিক আছে, তাহলে তুমি সুন্দর করে তুমি কি কি ফাইন্ডিং পাইলা। আচ্ছা, তার মানে কি ফাইন্ডিংস এর মধ্যে কিন্তু আমাদের লিখতে হবে বস, এইটাকে তুমি বড় ছোট করো। ফাইন্ডিংস এর মধ্যে লিখতে হবে যে এই, অথবা তুমি এটারে কিন্তু দুই ভাগে ভাগ করে ফেলতে পারো boss। যে দুই ভাগে ভাগ করতে হোম পেজ মানে যে হচ্ছে যে ওয়েবসাইট হিসেবে মেনু, মেন মেনু ইজ, ধরো যে মানে নোটেড পয়েন্ট করা হয়েছে, ঠিক আছে ওকে। আচ্ছা, এটা আমি একটা এক্সেল শিট বানাই দিব, বাট আপনারা এর আজ পর্যন্ত করে ফেলেন আর কি। ধরেন আমরা এই জায়গাটা একটা এক্সেল শিট আমরা তৈরি করে ফেলতে পারি, যে জিনিসগুলো আমরা চেক করি সেটা একটা এক্সেল শিট তৈরি করলাম, এই জিনিসগুলো ঠিক আছে, এই জিনিসগুলো ঠিক নেই। তাহলে তোমার এখানে আবার গাইডলাইনটাও দিতে হবে তোমার কি কি করা উচিত। তখন আপনাকে এইগুলো কিন্তু বলে ফেলতে হবে যে ভাই তোমার এটারে একটু বোল্ড করে, এটা হচ্ছে যে তোমার হেডার ফরম্যাটে দেওয়া উচিত, মানে H1 H2 ট্যাগে ইউজ করো, এটা আপনার বলা দরকার নেই। H1 H2 বলবো যে এটা হেডলাইন ফরম্যাটে দাও, দেন তুমি এটা সুন্দর করে লিখলা, দেন এটারে আবার হেডলাইন ফরম্যাটে দাও, দেন এটা সুন্দর করে লিখলা, তারপর তুমি এগুলোরে বোল্ড করে দিলা, হ্যাঁ, দেওয়ার পর তুমি এটা দিয়ে সুন্দর করে শেষ করে দাও। বাট এই যে তুমি অ্যাবাউট আস না, এখানেও তুমি অ্যাবাউট আস এর এখানে তুমি আরো কয়েকটা জিনিস ইয়ে করে ফেলতে, কন্ট্যাক্ট অপশন যেমন ফোন নাম্বার বা ইয়ে দিয়েছো না, এখানে তুমি তোমার মেল বা ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারো, যে অ্যাবাউট আস এর পরে তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে তোমার সাথে সে কথা বলতে পারে। সো এই জিনিসগুলো যে অ্যাড হবে, আপনারা যে কোনো একটা ওয়েবসাইটকে নেন ভাই, নেয়ার পরে আপনার একটা এরকম একটা এই জিনিসগুলো ঠিকঠাক আমরা যে আলোচনা করলাম ঠিকঠাক আছে কিনা, সেখান থেকে আপনি কি ফাইন্ডিংস পাইলেন, কি করা উচিত, এরকম একটা গাইডলাইন লিখবেন। আমি কি আশা করতে পারি যে এরকম একটা হোমওয়ার্ক আমি পাবো অন্তত গুটি কতক মানুষের কাছ থেকে, যে কোনো ওয়েবসাইট জি আমি ভাই, যে কোনো ওয়েবসাইট দিতে পারি, পাবো? ইনশাল্লাহ জি ভাই, ইনশাল্লাহ 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 ভাই। ইনশাল্লাহ 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 ভাই পাবে। যদি এটা করে ফেলেন না, তাহলে কি জানেন আপনার মানে আপনি 50% আপনার কাজ ডান হয়ে গেল। যদি আপনি এই জিনিসগুলো করেন, আপনি কি কি ফাইন্ডিংস পাইলেন, আমি আগামী ক্লাসের আগেই এর একটা এক্সেল শিট বা এখানে আমি একটা ফরম্যাট করে দিব। বাট আমাদেরকে এখানে আসলে লিখতে হবে, কেন জানেন, কারণ সিআরও করতে গেলে অনেক স্ক্রিনশট নিতে হয়, সেটা আপনার এক্সেল শিটে দিয়ে বড় ছোট করা একটা ঝামেলা হয়। এই জন্য দিন শেষে আসলে আপনার এখানেই করতে হবে আর কি, হ্যাঁ। হয়তো আপনি ওই পেজের লিঙ্কটা দিলেন, লিঙ্কটা দিয়ে এখানে বর্ণনা শুরু করলেন, হ্যাঁ, মানে এইটা যে আমার এই ফরম্যাটেই হওয়া লাগতেছে তা না কিন্তু, এক একটা জিনিস আমাদের এক একটা ফরম্যাটেও লিখতে হতে পারে। যেমন ধরেন আপনি অ্যাবাউট পেজের লিঙ্ক দিলেন, আপনি অ্যাবাউট পেজের লিঙ্ক দিয়ে দেখলেন যে ভাই তুমি অ্যাবাউট পেজটা লিখেছো একদম প্যারাগ্রাফ আকার, বাট এখানে আমি দেখলাম যে অনেকগুলো পয়েন্ট আকারে আছে বা হেডলাইন আকার আছে, হেডলাইন গুলো তুমি যদি ডিফাইন করো, একটু বোল্ড করো, ডিফাইন সরি হেডলাইন ফরম্যাটে করে বোল্ড করে দাও, হেডলাইন ফরম্যাটে করলে H1 বা H2 বা H3 ট্যাগ ইউজ করলে এমনি বোল্ড হয়ে যাবে। তারপরে এই জিনিসগুলো তুমি একটু বোল্ড করে দাও, যে টপিক গুলো তুমি আলোচনা করেছো। এরপরে নিচের দিকে তুমি হচ্ছে তোমার কন্টাক্ট নাম্বারটা, তোমার ফোন নাম্বারটা, সিঙ্গেল কন্টাক্ট ফোন নাম্বার এবং ইমেল। যেমন কোনো ওয়েবসাইটে আসলে দুইটা ফোন নাম্বার ইউজ করা ঠিক না যদি কান্ট্রি ভেদে না হয়, যে এই দেশের জন্য এটা ওই দেশের জন্য এটা, যদি একই দেশে হয় তাহলে কখনোই দুইটা ইউজ করা ঠিক না। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দাও, তারপরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দাও। এইটা হচ্ছে তোমার তুমি কি কি পাওনি এবং তোমার কি কি করা উচিত সেরকম একটা গাইডলাইন। এইটা আমি আশা করি সোমবারের আগে এতটুকু পাবো, পাবো কি না ভাই? জি বস ইনশাল্লাহ প্রত্যেকটা জি হোমওয়ার্ক ভাই, দেখবো, দেখি প্রত্যেকটা হোমওয়ার্ক দেখবো, অন্তত এই অ্যানালাইসিসটুকু আমরা করে ফেলি ভিডিওটা দেখার পরে, ঠিক আছে? তাহলে বেঁচে থাকলে কি, কথা মঙ্গলবার হবে। দেখা হবে ইনশাল্লাহ, কথা বস হবে। একটা কোশ্চেন ছিল বস হ্যাঁ 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 বস বলছিলাম বলছে যে মানে আপনি যে কথা এমন কোন স্ট্যান্ডার্ড কোন ওয়েবসাইট আছে কিনা আসলে 100% স্ট্যান্ডার্ড তো হওয়া সম্ভব না মানে যেটার মানে সাথে ফলো আমরা মনে করবেন করেন হচ্ছে ইয়ার, প্র্যাকটিক্যালি রিলেট ফলো করতে করবেন পারি অ্যামাজনকে, আপনার কথাগুলোর সাথে অ্যামাজনের উপর কেউ নাই ভাই, এটাই অ্যামাজন, এটাই ফলো, অ্যামাজনকে ফলো করছে। অ্যামাজন ঠিক আছে অ্যামাজন থেকে তো ফাইন্ডিংস মানে এর থেকে বেটার তো ফাইন্ডিংস এ কোনো কিছু পাওয়া যাবে না। বা এখানে তো বা আমরা স্বাভাবিক একটা ওয়েবসাইট নিতে পারি না 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 না, ও এরকম। সেটা বলেনি, ও বলেছে স্ট্যান্ডার্ড কোন রেফারেন্স ওয়েবসাইট আছে কিনা যেটা দেখে নাও। সেই হিসাবে আপনি স্ট্যান্ডার্ড হিসেবে অ্যামাজনকে নিবেন, কারণ এর থেকে মানে এর থেকে ধরো যে মানে এদের মনে হয় 1000 খানেক সাইকোলজিস্টই আছে,
যে মানুষ কিভাবে চিন্তা করে একটা ওয়েবসাইটে এসে সেটাকে খুঁজে বের। ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স, বিগ ডেটা টিম তো আছেই। তাহলে ভাই বুঝতে পারছেন? এখানে তো আমরা স্ট্যান্ডার্ডটাই দেখতেছি। আমাদের ফাইন্ডিংসটা তাহলে ভাই তার আহ, কি- প্রশ্নটা ছিল, কথা বোঝেন আগে তারপরে কথা বলেন। তার প্রশ্নটা ছিল ভাই আমাদের এমন কোন স্ট্যান্ডার্ড আছে যেটা দেখে আমরা করবো? আমি বললাম অ্যামাজন কি স্ট্যান্ডার্ড হিসেবে নিবে। এরপর আপনি যে কোনো ওয়েবসাইট নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা লারিভ ধরে করেন, আড়ং ধরে করেন, বা অন্য যে কোনো ওয়েবসাইট ধরে করেন। গুগলে একটা সার্চ দেন, যেটা পাবেন সেটা ধরেই করবেন, অসুবিধা তো নেই। বুঝছেন আমার কথা? ঠিক আছে। কথা বুঝবেন তারপরে কথা বলবেন। ভাই আপনারা স্কিলাবের ওয়েবসাইট দিয়ে করেন না স্কেলেবল ফাইন্ডিংস বের করে দেন বসেন। অনেক দ্বন্দ্ব আছে ভাই, ওই ফাইন্ডিং দেখলে আমি জানি। আপনারা যে কোনো ই কমার্স একটা ব্র্যান্ড ধরে করেন, অনেক অনেক আছে, অনেক আছে, অনেক আছে। যে কোনো একটা ধরে করেন। আপনারা যে আপনারা এম্বার দিয়ে করেন, এম্বার লাইফ, এটা দিয়ে করবেন। এম্বার লাইফ এটা ধরে করেন, যা এটা ধরে করবেন, যা হয়ে গেল ভাই। ক্লাস নোট, হোমওয়ার্ক 2, ওয়েবসাইট স্ট্রাকচার। ব্যাস এটা ধরে করুন, কাহিনী শেষ। বা অন্য যে কোনো লোক ধরে করুন, কোনো সময়। আমি একটা দিয়ে দিলাম, ঠিক আছে? জি বেঁচে ভাই, থাকলে কথা হবে। কথা হবে। ওভার।